জাস্ট জাস্ট 1 সেকেন্ড। ওকে, ওকে। ভাইয়া শুনতে পাচ্ছেন আমার কথা? আলহামদুলিল্লাহ, এখন ওকে, শুনতে ওকে। পাচ্ছি। আসলে ওই মিউট করতে গিয়ে স্ক্রিন শেয়ার অপশনটা অফ করে দিয়েছিলাম। ওকে, এখন আমি ওই আপনার আপনি হয়তো মনে আছে যে আমরা প্রিভিয়াসলি একটা প্রোগ্রাম করার সময় কিছু ঝামেলা হয়েছিল। ওইটার জন্য আমি কিছু আম আম কন্ট্রোল আসলে এখানে করছি, অ্যাসাইন করছি যাতে করে আম এটাকে আর স্যাবোটাজ করা না যায়। সো আমি এটা একটু আম জ আ যারা জয়েন করবে তারা এখানে রিকোয়েস্ট করার পরেই এখানে তাদের আ জয়েন করানো জয়েন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে এবং আমরা সরাসরি আমাদের প্রোগ্রামে চলে যাই। আমাদের আজকের গেস্ট আমাদের ডক্টর ইমন ভাইয়া, আপনাকে স্বাগতম আমাদের এই প্রোগ্রামে। আমরা এনএইচএস এ আম ক্লিনিক্যাল অডিট সম্পর্কে একটা ব্যাপার জানি যে বাংলাদেশে আসলে আমরা যারা ডাক্তারি করি এবং চাচ্ছি যে ইউকে তে শিফট করতে, তারা এই জিনিসটার সাথে খুব একটা পরিচিত না বা বাংলাদেশে অলরেডি এই ধরনের কোনো প্রোগ্রাম প্রচলিত না। সো রিসেন্টলি আমি আপনাকে একটু শেয়ার করি। আপনি আর আমি তো এখন আমরা একই মেডিকেল কলেজের। সো আমাদের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ সার্জারি প্রফেসর দাউদ স্যার কয়েকদিন আগে উনি বলেছিলেন যে তোমরা অডিট করো না কেন? এখন তো আসলে সবাই অডিট করার চেষ্টা করতেছে, অডিট করো না কেন? তো আমরা আসলে অডিট সম্পর্কে বেশিরভাগ সময় দেখা যায় যে বাংলাদেশে যারা বসবাস করি, আমরা অডিট সম্পর্কে জানি না। তো আপনার সাথে প্রিভিয়াস একটা প্রোগ্রামে এইটা নিয়ে কথা হয়েছিল। আপনি আগ্রহ প্রকাশ করেছিলেন যে আপনি অডিট নিয়ে একটু আমাদেরকে আম আ একটু এডুকেট করবেন। সো আপনি আপনার তরফ থেকে আমাদের জন্য অডিট নিয়ে যা বলার আছে, সেটা নিয়ে আমরা আজকে প্রোগ্রামটা আয়োজন করেছি। তো ভাইয়া আপনি আমাদেরকে একটু বলেন তো দেখি এনএইচএস এ অডিটটা আসলে কি কাজে লাগে বা কেন করা হয়? থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। অডিট জিনিসটা আসলে হলো ইভ্যালুয়েশন। যে ইভ্যালুয়েশনটা কি, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করতেছি ওইটা কি স্ট্যান্ডার্ড কি না না। কারণ এখানে হলো বাংলাদেশে আসলে অনেক প্রবলেম আছে আমাদের। অনেক সময় আমরা চাইলেও স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারি না বা রেগুলেটিং তেমন কোনো অথরিটি নাই। আমাদের যে মেইন যে অথরিটি বিএমডিসি, তারা আসলে এইগুলা কোয়ালিটি কন্ট্রোল বা আমাদের যে হেলথ ডিপার্টমেন্ট যেগুলো আছে খুব একটা কনসার্ন না, বা অনেক সময় চাইলে অনেক কিছু করা যায় না। কিন্তু এনএইচএস এ এরকম না। এনএইচএস এ ইন্ডিভিজুয়াল ট্রাস্ট আছে, ট্রাস্টের কিছু ম্যানেজারিয়াল স্টাফ আছে, উনাদের কাজই হলো যে কোয়ালিটি কন্ট্রোল মেনটেন করা। দেন ওভারঅল হলো নাইস গাইডলাইন আছে, যেটা হলো পুরা ইউকে এর সবাই হলো এই নাইস গাইডলাইনটা ফলো করে। আমাদের যে এরকম অনেক সময় পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে অনেক সময় আমরা ডিফারেন্ট থিং ট্রাই করতে পারি, যে এই অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না, ওই অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ হয়, আমি প্র্যাকটিস করে দেখছি। বাট এখানে ওই ট্রায়ালের কোনো সুযোগ নাই। এখানে যেটাই করতে হবে সব হলো এভিডেন্স বেস করা লাগে। এখন এই জন্য হলো যে গাইডলাইন যেগুলা তৈরি হয়েছে সেগুলা হলো সবাই ফলো করে, কারণ এগুলা প্রুভড। এখন এই গাইডলাইনের বাইরে গিয়ে কেউ যদি কিছু করে এবং বাই এনি চান্স এটা যদি হিতে বিপরীত হয়, সেই ক্ষেত্রে তার জিএমসি লাইসেন্স নিয়ে একটা সে কোয়েশ্চেনের সম্মুখীন হবে যে কেন তুমি এটা করছো, ওইটার এক্সপ্লেনেশন তোমার কাছে নাই। তুমি যতই বলো না কেন আমি দেখছি, তোমার তোমার প্র্যাকটিস কোনো এভিডেন্স না। সেই জন্য সবাই হলো যে যে নাইস গাইডলাইন বা বিভিন্ন গাইডলাইন যেগুলো আছে, অনেক সময় ট্রাস্ট পলিসি আছে, লোকাল পলিসি, সবাই এগুলা ফলো করে। এই জন্য হলো অডিটটা যেটা করা হয়, আমরা অনেক সময় অডিট করি যে আমরা যেই প্র্যাকটিসটা করতেছি এখন ওইটা স্ট্যান্ডার্ডের সাথে কতটুকু সামঞ্জস্য আছে, বা আমরা যে একটা গাইড লেভেল সেট করছি ওই লেভেল পর্যন্ত আমরা অ্যাচিভ করতে পারতেছি কিনা না। যদি পারি দেন গুড, যদি পারি না তাহলে কোন জায়গাতে আমাদের প্রবলেম হচ্ছে, কোন জায়গাতে এখানে আমরা ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, ওইগুলা একটা চেঞ্জ একটা প্ল্যান করা হয়। দেন ওই প্ল্যানগুলো ইমপ্লিমেন্ট করে আবার হইলো আমরা মানে অডিটটা আবার করা হয়, যে চেক করার জন্য যে যেই গাইডলাইন আমরা সেট করছি ওই গাইডলাইনে আমরা কতটুকু যাইতে পারতেছি। মানে এটা হলো একটা কন্টিনিউয়াস ইভালুয়েশন এন্ড প্রোগ্রেস, তোমার প্রসেস যেটা ওইটারই হলো একটা ওরা বলে যেটা অডিট। তো আচ্ছা। অডিট সম্পর্কে নিশ্চয়ই অনেকেই অনেক কিছু দেখছো বা অনেক কিছু শুনছো। অডিট জিনিসটা আসলে খুব মানে আহামরি কিছু না, বা করতে পারবো কিনা না কিভাবে করব ওইরকম কিছু না। জাস্ট বেসিকটা তোমার জানা দরকার এবং কিছু হলো গাইডলাইন প্রোটোকল ফলো করা লাগে। তাইলে অডিটটা খুব আসলে একটা ডিফিকাল্ট জিনিস না। আচ্ছা ভাইয়া, তো এনএইচএস এর একটা ট্রাস্ট আসলে কিভাবে ঠিক করে যে কোন বিষয়টা অডিট করা উচিত? এই বিষয়টা আসলে কিভাবে সেট করে? এটা আসলে কোনো ট্রাস্ট সেট করে না, এটা তোমার চয়েস যে তুমি কোন সাবজেক্টে আছো। ওই সাবজেক্টে তুমি যে সার্ভিস প্রোভাইড করতেছো, কোনো যদি একটা জিনিস মনে করো, আমি এখন জেনারেল সার্জারির কথাই বলি, যে একটা পেশেন্ট আসার পরে আমি অ্যান্টিবায়োটিক তাদের দেওয়ার কথা।
সেপসিস নিয়ে আসছে পেশেন্ট, তারা অ্যান্টিবায়োটিক দিব। এখন অ্যান্টিবায়োটিকটা কখন দেয়া হচ্ছে? পেশেন্ট আসলো আমার কাছে, আমি দেখলাম পেশেন্ট দেখার 24 ঘন্টা পরে আমি দিলাম অ্যান্টিবায়োটিক। তাইলে এই 24 ঘন্টা পরে দেয়ায় তার কতটুকু তার হ্যাম্পার হচ্ছে, তার প্রোগ্রেসে কতটুকু ডিলে হচ্ছে, বা একটা গাইডলাইন ওদের আছে যে সেপসিস পেশেন্ট আসলে উইদিন 6 আওয়ার্স সেপসিস 6 বান্ডেল একটা আছে, যে পেশেন্টের সেপসিস 6 যখনই তোমার সাসপেক্ট হবে তুমি অ্যান্টিবায়োটিক সাথে সাথে দিয়ে দিতে হবে। এখন তোমার কাছে সাসপেক্টেড হইলো যে এটা সেপসিস আছে, তুমি অ্যান্টিবায়োটিক দেওয়ার কথা 6 ঘন্টার ভিতরে, এই ক্ষেত্রে দেওয়া হচ্ছে 10 ঘন্টার ভিতরে। তো তুমি তখন এটা অডিট করতে পারবা যে আমরা যে দিতেছি 6 ঘন্টার ভিতরে দেয়া হচ্ছে না, কেন হচ্ছে না, কোন জায়গাতে আমাদের প্রবলেম আছে যে দিতে পারতেছি না, বা দিতেছি যে সবার জন্য তো দিচ্ছি না সেটাও না, হয়তো 20% পেশেন্টে দিতে পারতেছি না, 80% দিতেছি। তাহলে তখন আমার টার্গেট ছিল 100% আমি 6 আওয়ারের ভিতরে অ্যান্টিবায়োটিক দিব, বাট আমি দিতেছি হলো 80%। তখন আমার অবশ্যই আরো 20% ইমপ্রুভের স্কোপ আছে। এখন তখন আমার ফাইন্ড আউট করতে হবে যে কোন জায়গাতে আমার প্রবলেম হচ্ছে, যে কোন কারণে আমি এই রেস্ট 20% আমি দিতে পারতেছি না। আইদার হইতে পারে যে প্রেসক্রিপশন আমি প্রেসক্রাইব, এখানে হইলো আমাদের যেরকম মুখে বললে হয় না যে অ্যান্টিবায়োটিক দিয়ে দাও, এখানে এরকম না, তোমার ডকুমেন্টেড থাকতে হবে, আইদার রিটেন ডকুমেন্ট অথবা ইলেকট্রনিক মিডিয়াতে। তো এখন হইতে পারে যে আমি প্রেসক্রাইব করতে লেট করতেছি, হইতে পারে যে আমি প্রেসক্রাইব করছি, নার্স যেটা আছে ওইটা দেখে নাই, হতে পারে যে ফার্মেসি থেকে ওটা ডিসপেন্স করতে লেট করছে বা স্টকে তখন ছিল না, ফার্মেসি থেকে আনতে হয়েছে। তো যখন আমি আইডেন্টিফাই করতে পারবো যে এই জায়গাতে আমার প্রবলেমটা আছে, দেন আমি সাজেস্ট করব যে যদি ডিলে হয়, যে আমি প্রেসক্রিপশনে ডিলে হচ্ছে, সেই ক্ষেত্রে আমি আমার এটা ইমপ্রুভমেন্ট করার জন্য কি করতে পারি, যে আমার টিম মেম্বার, যে ইট ডাজন্ট হ্যাভ টু বি অলওয়েজ জাস্ট মি, আমার সিনিয়র যারা আছে তারা প্রেসক্রাইব করতে পারে, আমার জুনিয়র যারা আছে তারাও প্রেসক্রাইব করতে পারে, বা প্রেসক্রাইব করার পরে অনেক সময় মেসেজটা কনভে হয় না, নার্সরা হয়তো বিজি আছে, তারা চেক করে নেয় যে পেশেন্টের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমি যদি মেসেজটা কনভে করি পেশেন্টের অ্যান্টিবায়োটিক আমি প্রেসক্রাইব করছি, ওটা দিয়ে দাও। ওইরকম আর কি, কোন কোন জায়গাতে তোমার ইমপ্রুভমেন্টের স্কোপ আছে সেইটা বের করলা। এটা জাস্ট একটা এক্সাম্পল। আমি যে প্রেজেন্টেশন রেডি করছি ওইটাতে কয়েকটা বেসিক অডিটের কয়েকটা এক্সাম্পল দেয়া আছে, ওইগুলা যখন বলবো তখন আরেকটু ইজি মনে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আপনি যদি ওই স্পেসিফিক আপনার যে প্রেজেন্টেশনটা ওইটা যদি শেয়ার করেন। আচ্ছা, তো আমি শেয়ার করতেছি। শেয়ার করতে করতে ভাই আর একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যে আসলে যে পেশেন্টের আউটকাম ইমপ্রুভ করার জন্য যে অডিট গুলা, এই অডিট গুলা আসলে কি অডিট করার পরে সেগুলোকে কোথাও পাবলিশ করতে হয়, বা এগুলো কোথাও প্রেজেন্ট করতে হয় কিনা? নর্মাল নর্মসটা কি পাবলিশ স্পেসিফিক্যালি কোথাও করা লাগে না, বাট তোমার অডিটে যেটা আছে, আমি দেখাই, একটা মিনিট, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি বেসিক্যালি একটা অডিট করতে হলে কি কি করা লাগে সেটাই বলতেছি। তো এগুলা হলো এগুলা একটু বোরিং জিনিস, যে অডিট জিনিসটা কি এটা সবাই অলরেডি জানে। এটা কি জন্য করা হচ্ছে, যে মেইন টার্গেট হলো এনএইচএস এ অলওয়েজ পেশেন্ট ইজ দ্য প্রায়োরিটি, তো যেটাই করা হবে ফর দ্য ওয়েলবিং অফ দ্য পেশেন্ট। এখন অডিটের আমরা কেন করতেছি, অডিটের রিজনটা হলো যে পেশেন্ট আউটকাম যেটা আছে, আমরা যে সার্ভিস প্রোভাইড করতেছি ওইটাতে এনিহাও বেটার করা যায় কিনা না। এটা হতে পারে ডিরেক্টলি তারা করতে পারি, অথবা ইনডিরেক্টলি হতে পারে, লং টার্ম কোনো বেনিফিট তারা যদি আমি দিতে পারি সেটাও হতে পারে। শুধু হলো বাংলাদেশে থেকে যখন আমরা মানে জবের জন্য অ্যাপ্লাই করি, সবাই বলে যে অডিট অডিট, মানে অডিটটা কেন, অডিটের ইম্পর্টেন্সটা কি, কে জন্য? তো যেটা বলছিলাম যে এনএইচএস এ হলো অলওয়েজ হলো কোয়ালিটি তোমার মেনটেন করা লাগবে, কোয়ালিটি অ্যাসুরেন্স। যদি কোয়ালিটি বাই এনি হাউ যদি কোয়ালিটি ফল করে, তখন হলো ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট বা ইন্ডিভিজুয়াল ট্রাস্ট কোয়েশ্চনে আসবে, তখন হলো গভর্নমেন্ট থেকে ফান্ডিং এ প্রবলেম হবে। তো অনেক জিনিস আসলে ইনভলভ, এই জন্য ফ্রম স্মল ডিপার্টমেন্ট থেকে শুরু করে পুরো ট্রাস্ট সবাই হলো যাদের কোয়ালিটি যেটা আছে স্ট্যান্ডার্ড লেভেলটা মেনটেন করার ট্রাই করে। সেকেন্ড কেন ইম্পর্টেন্ট, ইমপ্রুভমেন্ট অফ পারফরমেন্স। যেটা বললাম যে হয়তো তুমি 80% পেশেন্টের অ্যান্টিবায়োটিক উইদিন 6 আওয়ার দিতেছো সেপসিস সাসপেক্ট করার পরে, তো এটারে 80 থেকে 90 100 কিভাবে নেওয়া যায় ওইটা একটা স্কোপ দেয় তোমারে, হলো অডিট করার মাধ্যমে তুমি দেখতে পারো যে আমি যেভাবে করতেছি আমার ইমপ্রুভমেন্টের স্কোপ আছে। দেন হলো ক্লিনিক্যাল গভর্নেন্স এন্ড অ্যাকাউন্টেবিলিটি, দুইটাই আসলে সিমিলার জিনিস।
যে এইখানে এনএইচএস এভরিওয়ান ইজ অ্যাকাউন্টেবল। এটা হইতে পারে যে FY1 সেও অ্যাকাউন্টেবল, SHO, রেজিস্ট্রার, কনসালটেন্ট, ক্লিনিক্যাল লিড, যেই থাকুক সবাই অ্যাকাউন্টেবল। যে তুমি যেটাই করতেছো তুমি কারো না কারোর কাছে তুমি অ্যাকাউন্টেবল, তুমি পেশেন্টের কাছে অ্যাকাউন্টেবল, তুমি GMCর কাছে অ্যাকাউন্টেবল। তো তুমি যখন একটা জিনিসে তুমি যখন একটা তোমার দায়বদ্ধতা থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে, তুমি কোনো কিছু আউট অফ বক্স করতে গেলে তুমি আগে 3 বার চিন্তা করবা যে আমি এটা যে করব, আমি বাই এনি চান্স এটা যদি ব্যাকফায়ার করে এটা আমি ডিফেন্ড করতে পারবো কিনা, না আমার কোনো গাইডলাইন আছে কিনা আমি এটা করতে পারতেছি, বা কোনো জিনিস যেভাবে তোমারে বলা হয়েছে করার জন্য তুমি ওইভাবে হয়তো করলা না। যে অ্যান্টিবায়োটিকটা 6 ঘন্টার মধ্যে না দিয়ে তুমি 12 ঘন্টা পরে দিলা, পেশেন্টটা হয়তো মারা গেল। তখন যদি সে তোমার নামে কমপ্লেন করে বা তোমার ট্রাস্টের নামে কমপ্লেন করে, তখন তুমি তো একটা অ্যাকাউন্টেবিলিটি তুমি ধরা পড়ে যাবে যে আমি তো এটা প্রোটোকল যেটা ছিল ফলো করি নাই। তো এই জন্য হলো যে তুমি সার্ভিস যেটা আছে, সার্ভিস পারফরমেন্স যেটা আছে, ওইটা কন্টিনিউয়াস একটা ইমপ্রুভ করার মানে সবার মধ্যে একটা চেষ্টা থাকে যে কিভাবে আরেকটু বেটার করা যায়, কিভাবে যাতে আমার ট্রাস্টের নামে, আমার ডিপার্টমেন্টের নামে যাতে কোনো কমপ্লেন না আসে, সেটার জন্যই সবাই ট্রাই করে। অডিটের পারপাস এটাই যে নিজেদের কিভাবে আরেকটু বেটার করা যায়। এখন অডিট সাইকেল যেটা, ইন্টারভিউতে যখন ইয়ে করা হয়, তো কমন একটা কোয়েশ্চেন যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ক্লিনিক্যাল অডিট, হোয়াট আর দ্য অডিটস দ্যাট ইউ হ্যাভ পারফর্মড। সো বাংলাদেশ থেকে যারাই আমরা আসি, মোস্ট অফ দ্য টাইম আমার বা এখন পর্যন্ত রিসেন্টলি হলো যারা আসছে, যে অনেকেই হলো অডিট একবারই করে নাই। তো সেই ক্ষেত্রে অডিট যদি না করে থাকো, এটা একটা বলা লাগে যে অডিট আসলে আমি করি নাই, কারণ বাংলাদেশে ওইটা ওইরকম পপুলার না, বাট আই নো দ্য বেসিক্স অফ অডিট, আই নো হাউ টু ডু ইট। যদি গাইডেন্স পাই তাহলে আমি অডিট করতে পারবো। তো এটা একটা কমন কোয়েশ্চেন থাকে ইন্টারভিউ এর ক্ষেত্রে। তো অডিটের জন্য যেটা ফার্স্টেই করা লাগে যে কোনো একটা টপিক সিলেক্ট করা লাগে। তো এখন এই টপিকটা হইতে পারে যে পেশেন্ট কেয়ারে ডিরেক্টলি হইতে পারে, অথবা কোনো অর্গানাইজেশনাল ইস্যু হইতে পারে। যেমন মনে করো একটা পেশেন্ট তুমি রুটিন অপারেশন, তোমার টার্গেট থাকবে হলো এখানে যেটা হয় যে 9টার ভিতরে হলো অপারেশন শুরু হবে। এখন এখানে অনেকগুলা ফ্যাক্টর ইনভলভ, পেশেন্ট ট্রান্সপোর্ট, পেশেন্টে যে বেড থেকে পেশেন্টে থিয়েটারে নিয়ে আসবে, থিয়েটার স্টাফিং যারা আছে তাদের কাজ আছে, এনেস্থেশিয়ার যারা আছে তাদের কাজ আছে, সার্জনদের কাজ আছে। তো সবাই মিলে এজ এ টিম তোমার টার্গেট থাকে যে 9টার ভিতরে তুমি অপারেশন শুরু করব। এখন তুমি 1 মাস ফলো করলা যে 9টার ভিতরে, দেখা যাচ্ছে যে 30 দিনের মধ্যে 10 দিন 9টার ভিতরে শুরু করা যায় নাই, বাকি 10 দিন করা যায় নাই। তখন তোমার কাছে একটা অপশন থাকবে যে এটা নিয়ে তুমি একটা অডিট করতে পারবে যে এই যে 10 দিন করা যায় নাই, কেন করা যায় নাই। আচ্ছা। তো একটা টপিক তুমি সিলেক্ট করলা, তখন সিলেক্ট করার পরে একটা স্ট্যান্ডার্ড তোমার ফাইন্ড আউট করা লাগে যে ওই যে টপিক নিয়ে তুমি করতেছো অডিট, সেইটা কোন স্ট্যান্ডার্ড আছে কিনা। না যেমন হইতে পারে যে ট্রাস্ট গাইডলাইন, যেটা বললাম যে আমরা টার্গেট থাকবে 9টার ভিতরে শুরু করব অপারেশন, অথবা হইতে পারে যে NHS গাইডলাইন আছে যে একটা পেশেন্টের ইলেকট্রিক অপারেশন এই টাইমে শুরু হইতে হবে। তো একটা স্ট্যান্ডার্ড তুমি খুঁজে পাই করতে হবে আর কি, যে টপিক নিয়ে তুমি অডিট করবা ওইটার একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে। এখন কোন টপিকে যদি অলরেডি স্ট্যান্ডার্ড সেট করা না থাকে, তাইলে সেই ক্ষেত্রে তোমার অডিটটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ তোমার যেহেতু স্ট্যান্ডার্ড নাই, সেটা অডিট না হয় সেই ক্ষেত্রে সেটা হয়ে যায় যে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। আচ্ছা, তাহলে আমরা স্ট্যান্ডার্ড যেটা আছে স্ট্যান্ডার্ডটা আমরা একটা ফাইন্ড আউট করলাম। তারপরে হলো যে ওই স্ট্যান্ডার্ডের এগেইনস্টে আমরা ডাটা কালেক্ট করব, যে যেই টপিক নিয়ে আমরা কাজ করতেছি ওই টপিকের রিলেভেন্ট কি কি ডাটা আমাদের দরকার। সাপোজ যেটা বললাম যে পেশেন্টের ডিলে হইতেছে অপারেশন থিয়েটারে আসার জন্য, তাহলে তখন আমার ডাটা কালেক্ট করা লাগবে যে আমরা একটা সার্টেন টাইম পিরিয়ড কালেক্ট করব, যে হয়তো আমি 6 মাসের ডাটা নিব, যে 6 মাসের মধ্যে ইলেকটিভ পেশেন্ট গুলা প্রি অপারেটিভ রুমে আসছে কখন, বেড থেকে হলো প্রি অপারেটিভ রুমে আসছে কখন, প্রি অপারেটিভ রুম থেকে থিয়েটারে গেছে কখন, ঢোকার পরে অ্যানেস্থেসিয়া শুরু হয়েছে কখন, ইনসিশন দেয়া হয়েছে কখন, এর ভিতরে যে ডিলে গুলা হচ্ছে কোনটাতে কত সময় হচ্ছে আমরা সেটা কালেক্ট করব। দেন ওই 4 নম্বর পয়েন্ট হলো যে অ্যানালাইজ। তখন আমি অ্যানালাইজ করব, যে তখন দেখবো যে হয়তো শনিবারে আমরা যেটা হইতেছে যে একটু স্লো হইতেছে, রবিবার সোমবারে হইলো সবাই তাড়াতাড়ি পুরা টাইম মতো নিয়ে আসতেছে, আবার শুক্রবার হইলে একটু স্লো হয়ে যেতেছে। তো তখন অ্যানালাইজ করে আমি এটা দেখা ট্রাই করবো যে ওইরকম স্পেসিফিক কোনো
দিন আসে কিনা, কোনো স্পেসিফিক দিনে কোনো ডিলে হচ্ছে কিনা। যদি দেখা যায় যে মনে করো আমি হলাম যে ইউনিটে, আমার ইউনিটের অপারেশন ডেইলি শুরু হইতে হইতে 9:30টার সময় হইতেছে, এখন তাইলে দেখলাম যে আমি 3টা ইউনিটের মধ্যে একটা ইউনিটের হলো ডেইলি ডিলে হচ্ছে, তখন আমি ফাইন্ড আউট করা ট্রাই করতে হবে যে এখানে কেন ডিলে হচ্ছে। হইতে পারে যে আমি অপারেশন করবো, আমি ওই দিন লেটে আসতেছি, আমার বাচ্চারা স্কুলে দেওয়া লাগবে, আমি বাচ্চারা স্কুলে দিয়ে তারপরে আমি আসতেছি। হইতে পারে যে আমি আসছি কিন্তু ওই দিন হলে অ্যানেস্থেসিয়া স্টাফ নাই, অ্যানেস্থেসিয়ার যারা আসছে ওনারা লেটে আসতেছে, বা যে অ্যানেস্থেসিয়া যে আছে উনি রেগুলারলি হইলো লেটে আসতেছে। অথবা হইতে পারে যে ওই দিন পার্টিকুলারলি ওয়ার্ড বয় যারা আছে, আমার ওয়ার্ড বয় স্টাফিং কম আছে। তো যে কোনো একটা ফ্যাক্টরে যদি দেখা যায় যে ইনভলভ আছে, তাইলে আমার পুরো সিস্টেমটাই একটু স্লো হয়ে যাবে। তো তখন আমি এই যে ফাইন্ডিং যেগুলো আছে, ফাইন্ডিং গুলো আমি অ্যানালাইজ করলাম। অ্যানালাইজ করার পরে যেটা হলো যে শেয়ার রেজাল্ট, শেয়ার রেজাল্ট যেটা, এটাই হলো তোমার মানে মিড পয়েন্ট অফ ফার্স্ট সাইকেল অফ অডিট। যে তুমি একটা ডাটা কালেক্ট করছো, অ্যানালাইজ করছো, এখন তুমি এটা প্রেজেন্ট করা লাগবে অডিটের জন্য। প্রত্যেক ট্রাস্টে, এনএইচএস ট্রাস্টে একটা হলো মানে একটা অডিট টিম থাকে। তো এখানে আমাদের একটু প্রবলেম যে বাংলাদেশে ওইরকম কোনো অডিট টিম নাই। তুমি অডিট যে করবা, তোমার অডিটের জন্য গাইডেন্স বা সাপোর্ট যেগুলো লাগে ওইগুলো আসলে প্রোভাইড করতে পারবে না অনেকেই। তো এখানে এই ড্রব্যাক গুলো নিয়ে পরে আরেকটা স্লাইড আছে, ওইখানে আরেকটু ডিটেলস আমি বলবো। তাহলে আমরা হলো এখন কিছু কজ ফাইন্ড আউট করলাম যে কোন কোন কজের কারণে আমাদের এই যে পেশেন্ট অপারেশন থিয়েটার যেতে ডিলে হচ্ছে। তাহলে আমি কজ পেয়ে গেছি কেন ডিলে হচ্ছে। এখন আমি নেক্সট পয়েন্ট হলো যে ইমপ্লিমেন্ট চেঞ্জ। তো আমি তখন এখন আমি দেখলাম যে ওই সোমবারে মনে করো আমি আর নাহি দুইজন হইলো, আমাদের হইলো অপারেশনের ডেট, দুইজনই হইলো সেম ইউনিটে আসি। আমি হইলো আমার ছেলের স্কুলে দিয়ে আসতেছি, আমার আসতে লেট হইতেছে। নাহিদের এখন পর্যন্ত কোনো বেবি নাই, নাহিদ হইলো স্কুলের কোনো ডিউটি নেই, কিন্তু আমি যেহেতু লেটে আসতেছি মনে করতেছে আচ্ছা ভাই আসতেছে লেটে, তাহলে আমিও একটু লেটে যাই, কারণ আলটিমেটলি ভাই না গেলে তো অপারেশন শুরু হবে না। তো সেই ক্ষেত্রে আমি চেঞ্জ কি করতে পারি যে আমার যেহেতু বাচ্চা স্কুলে দেয়া লাগবে ম্যান্ডেটরি, আমি এটা কিছু করতে পারবো না। সেই ক্ষেত্রে আমি নাহিদে বলতে পারি যে নাহিদ তুমি তাইলে আগে চলে যাও, তুমি গিয়ে অপারেশন শুরু করে ফেলো, আমি তোমার এসে জয়েন করতেছি। তাহলে সেই ক্ষেত্রে আমার জন্য ওয়েট করার যে ডিলে যেটা সেটা হলো না। বা অ্যানেস্থেসিয়ার যে স্যার বা ম্যাডাম যিনি আছেন, উনি হয়তো উনার ওই দিন কোনো পার্টিকুলার প্রবলেম, বা আমার হয়তো পার্টিকুলার প্রবলেম, যেটা বললাম যে আমি ওই দিন হইলো আমি স্কুলে দিয়েই আসতে হবে, তখন আমি অন্য কারোর সাথে যদি পসিবল হয় আমি থিয়েটার ডেটা চেঞ্জ করে ফেললাম যে আমার তো সোমবারে হইলো বাচ্চারা স্কুলে দেওয়া লাগবে, রবিবারে আমার দেওয়া লাগবে না, তাইলে আমি রবিবারে আপনার দিন আমি অপারেশনটা করে ফেলি আর আপনি সোমবারে করে ফেলেন। তাইলে আমি রবিবারে আগেও আসতে পারলাম, সোমবারে আমি লেটে আসলেও পেশেন্টের আউটকামে আমার কোনো প্রবলেম হইলো না। ওইরকম কিছু চেঞ্জ যে জায়গাতে তোমার মনে হবে যে চেঞ্জ করলে আমার আউটকামটা বেটার হবে, সেই তুমি চেঞ্জ যেগুলো আছে চেঞ্জ গুলো সাজেস্ট করবা এন্ড দেন ইমপ্লিমেন্ট করবা। যখন চেঞ্জ সাজেস্ট করবা তখন হলো একটা টাইম পিরিয়ড দেওয়া লাগে যে আমরা এই চেঞ্জটা আগামী নেক্সট উইক থেকে শুরু করব, আগামী 3 মাস আমরা এটা ফলো আপ করে দেখবো যে কিভাবে অবস্থা হয়। দেন হলো রিঅডিট। 3 মাস যে আমি টাইম ফ্রেম দিছি, 3 মাসের পরে আমি হইলো এই অডিটটা আবার আমি করব, আবার করে দেখব যে 3 মাস আগে আমার এই চেঞ্জ গুলা ইমপ্লিমেন্ট করার আগে পেশেন্ট টেবিলে আসতে আসতে 9:30 বাজতো, 3 মাস পরে হয়তো দেখা যাবে যে পেশেন্ট 9টার সময় চলে আসতেছে বা 9:10 হইতেছে। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে আমার যে চেঞ্জ যেটা হয়েছে, চেঞ্জ করার ফলে আমার আউটকামটা বেটার হয়েছে, এটারই বলে রিঅডিট। এবং এই যে আমি সেকেন্ড টাইম অডিট করতেছি এটারই বলে যে ক্লোজ লুপ অডিট। এখন আমি যদি ফার্স্ট টাইম অডিট করে যে মনে করো আমি যে সেম আমার টপিক নিয়ে আমি কাজ করতেছি যে 9টার ভিতরে যাতে পেশেন্ট টেবিলে চলে আসে, এখন আমি ফার্স্ট সাইকেল অফ অডিট করলাম, করে দেখা গেলাম যে আমার কোনো জায়গাতে কোনো আমি প্রবলেম পাইতেছি না, আমার 9টার ভিতরে হলো পেশেন্ট টেবিলে চলে আসতেছে, আমার অপারেশন শুরু হয়ে যাচ্ছে। তাইলে আমার হলো এই যে অডিট যেটা আছে সেকেন্ড সাইকেল অডিট করার তো আমার কোনো স্কোপ নাই, কারণ আমার অলরেডি হলো কমপ্লায়েন্স আছে 100%। আমি টাইম অনুযায়ী গাইডলাইন অনুযায়ী আমি সবকিছু প্রোভাইড করতেছি, এখানে আমার ইমপ্রুভমেন্টের আর কোনো স্কোপ নাই। সেক্ষেত্রে সেটার বলবে সিঙ্গেল লুপ অডিট। কিন্তু যদি আমি কোনো সেকেন্ড অডিট করার চান্স পাই যে কোনো চেঞ্জ করে ওইটার আউটকাম বেটার করার স্কোপ আছে, সেক্ষেত্রে আমরা যে অডিট আবার করব সেটারে বলে রিঅডিট বা সেকেন্ড লুপ অডিট অথবা ক্লোজ লুপ অডিট। এনএইচএস আসলে এটাই বেশি প্রায়োরিটি দেয় যে অডিট যেগুলো আছে অডিট গুলা ক্লোজ লুপ কিনা না। স্পেশালি যখন হলো যে স্পেশালিটি ট্রেনিং এর জন্য অ্যাপ্লাই করবা তখন ওরা বলে যে 2টা অডিট
বেস্ট অডিট দুইটা সাবমিট করার জন্য, এবং হলো দুইটাই যাতে হলো ক্লোজ লুপ হয়। সিঙ্গেল লুপ অডিট হলে এখানে স্কোরিংটা অটোমেটিক্যালি কমে যায়। সেম ইন্টারভিউ ক্ষেত্রেও যখন তুমি বলবে যে আমি ক্লোজ লুপ অডিট করছি, সেই ক্ষেত্রে ওরা বুঝবে যে না ঠিক আছে, আসলে জানে কিভাবে অডিট করা লাগে, অডিটের যে সাইকেল যেগুলো আছে সবগুলো সে জানে। এইগুলা নিয়ে কোনো কোনো কনফিউশন আছে কারো? আচ্ছা ভাইয়া, আমাদের আরো কিছু প্রশ্ন ছিল, যেমন ধরেন একটা টাইম ফ্রেম যে একটা ক্লোজ লুপ অডিটের জন্য কেমন হওয়া উচিত, আর এখানে কি আসলে কোনো ইনফরমেশন কালেক্ট করার জন্য আমরা কিভাবে আসলে আগাবো? আচ্ছা, টাইম ফ্রেম আসলে ডিপেন্ড করে টপিকের উপরে এবং কি পরিমাণ ডাটা তোমার কালেক্ট করা দরকার। যেমন আমরা রিসেন্টলি একটা অডিট এখন আমার জুনিয়র একটা করতেছে অ্যাবসেস ড্রেনেজের উপরে। তো অ্যাবসেস ড্রেনেজ আসলে তো কমন। এখন আমি যদি 6 মাসের ডাটা কালেক্ট করতে যাই, 6 মাসে আমার 1000-এর উপরে চলে যাবে যে অ্যাবসেস শুধু হইলো যে মানে লোকাল দিয়ে করা হয়েছে, জিএ দিয়ে করা হয়েছে, এগুলো তো আরো অনেক বেশি। তো আমার তো এত বেশি আসলে ডাটা দরকার নাই। তো এই জন্য আমরা কি করছি যে 100টা লোকাল, 100টা জিএ। দেখা গেছে 2 মাসেই আমার এই ডাটাটা কালেক্ট হয়ে গেছে, যে 2 মাসের ভিতরে আমরা 100-র উপরে অ্যাবসেস ট্রেন করতেছি। তো ওইটা আসলে ডিপেন্ড করে যে তোমার কি পরিমাণ ডাটা তুমি কালেক্ট করা দরকার, ওই ডাটা কালেক্টের জন্য কি পরিমাণ ডেট। যেমন এখন তুমি যদি ডাটা সাপোজ তুমি করতে চাইতেছো যে এন্টেরিয়র রিসেকশন নিয়ে, তাহলে এন্টেরিয়র রিসেকশন আসলে হসপিটালে যদি খুব বেশি মানে আমাদের রাগিব রাবের কথা বলতেছি, হয়তো তোমার উইকলি একটা করে হচ্ছে। এখন তুমি যদি 50টা এন্টেরিয়র রিসেকশনের ডাটা কালেক্ট করতে চাও, তোমার এটলিস্ট হলো 50 সপ্তাহ লাগে যাবে। তাহলে সেটা আসলে তো খুব একটা মানে লেংদি হয়ে যাবে যে 50টা কালেক্ট করতে গেলে, তাও তো প্রত্যেক সপ্তাহে অনেক সময় হবে না, কোনো সপ্তাহে 2টা, কোনো দেখা যাবে 2-3 সপ্তাহে কোনো অপারেশন এন্টেরিয়র রিসেকশন হচ্ছে না। তো এটা আসলে টাইম ফ্রেমটা ডিপেন্ড করে যে তোমার কতটুকু তোমার ডাটা ভলিউম দরকার সেটা। আর রিঅডিটের জন্য আসলে ওইরকম টাইম ফ্রেম দরকার নাই। তুমি যে চেঞ্জ গুলা তুমি ইমপ্লিমেন্ট করবা, ওই ইমপ্লিমেন্ট গুলা ঠিকঠাক জায়গা মতো যাইতে কত সময় লাগে সেটাই ডিপেন্ড করে, যে 3 মাসই এনাফ। বা তুমি যদি লার্জ ভলিউমে কোনো ডাটা পাবলিশ করতে চাও তাহলে 6 মাস, বাট 3 মাস আমার মনে হয় 3 মাস স্ট্যান্ডার্ড। আচ্ছা ভাইয়া, এখন বাংলাদেশে বা আমাদের দেশের পার্সপেক্টিভে, যেখানে আসলে অডিটের কোনো এস্টাবলিশড কোনো যে সাপোর্ট সিস্টেম নাই, এইসব জায়গায় আসলে অডিট যদি আমরা করি এবং অডিটের জন্য যদি কেউ চেষ্টা করে, সেই ক্ষেত্রে ডাটা কালেকশনের জন্য তার আসলে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত? ফর এক্সাম্পল, আপনি যে বললেন আগে অ্যাবসেস ড্রেনেজের যে একটা অডিটের কথা বললেন, অথবা অপারেশনের জন্য পেশেন্ট কখন যাচ্ছে এ নিয়ে যে ডিলে নিয়ে একটা অডিট করার কথা বললেন, ওই যে ডাটাটা কালেকশন করব, এটা কি নিজেই কালেকশন করতে হবে, নাকি আমরা নার্সেস যে বা আমাদের যারা আরো অ্যাসিস্ট্যান্টস আছে, জুনিয়র্স বা ওনারাও এখানে ইনভলভ থাকবেন? এটা কি একা একা করতে হয়, নাকি সবাইকে না, নিয়ে? একা না। আচ্ছা, আমি এটা মানে ঠিক কিভাবে অডিট করতে হয় এটা হাতে কলমে আমি পরে একটু দেখাই দিব, তখন হলো এই কোয়েশ্চেনটাও ওইখানে আনসার চলে আসবে। আমি একটু পরে আমি বলে দিতেছি। আচ্ছা, ওকে ভাই। এই যে এই স্টেপে যে ডিটেইল কিভাবে অডিট করা হয়, ফার্স্ট যেটা বললাম যে একটা টপিক সিলেকশন। তো আমরা একটা টপিক আমরা সিলেক্ট করলাম। এখন অডিট যেটা আছে, অডিট হলো মেইনলি একটা টিম ওয়ার্ক। কেউ একা, এনএইচএস যেটা আছে, এনএইচএস হলো অলওয়েজ এজ এ টিম, সবকিছু এজ এ টিম ওয়ার্ক করে। ইন্ডিভিজুয়ালের এখানে কোনো ভ্যালু নাই। কেউ যদি দেখা যায় যে সুপার স্পেশাল মানে সব অপারেশন একা করতেছে, এখানে ওইটারে কেউ বাবা দিবে না, কারণ তুমি এজ এ টিম মেম্বার, তোমার কাজ হলো যে তোমার যে স্লো আছে তারেও সাথে পিক আপ করবা, যে ফাস্ট আছে তার সাথে পেস মিলাবা, মানে এজ এ টিম তোমার ওয়ার্ক করা লাগবে। তাহলে ফার্স্ট যখন আমি টপিক সিলেক্ট করলাম, দেন হলো আমার একটা টিম ফরমেশন করা লাগবে। তো টিম ফরমেশন যেটা আছে এখানে, যেটা বলছে যে মাল্টিডিসিপ্লিনারি টিম ইনক্লুডিং ক্লিনিশিয়ান, নার্স, অ্যালাইড হেলথ প্রফেশনাল, অডিট এক্সপার্ট। তো ডিপেন্ডিং অন টপিক, যে টপিক অডিট যেটা আছে, অডিট যে শুধু ডাক্তাররা করে এরকম না, এখানে নার্স যারা আছে তারা অডিট করে, হেলথ প্রফেশনাল যারা আছে, যে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, এরাও অডিট করে। তো তোমার টপিক যেটা আছে, তোমার টপিকে তোমার যদি মনে হয় যে তোমার নার্সের ইনভলভমেন্ট দরকার আছে, যেমন এখানে যেটা স্টোমা যেটা আছে, আমরা যখন আইলোস্টমি বা কোলোস্টমি করি, স্টোমা কেয়ারের জন্য কোলোরেক্টাল নার্স আছে, স্টোমা নার্স যেটা। তো এখন আমি যদি কোনো অডিট করি যে স্টোমা পেশেন্ট কতটুকু কমপ্লায়েন্ট স্টোমার ক্ষেত্রে, আমরা অপারেশন করতেছি,
এরপরে হলো স্টোমার দায়িত্ব হলো স্টোমা নার্সের। আমাদের ওইটা নিয়ে আমাদের কোনো হেডেক নাই, আমরা হলো স্টোমা নার্সের কাছে ছেড়ে দিই। স্টোমা নার্স হলো ওদেরকে কিভাবে ড্রেসিং করা লাগবে, কিভাবে স্টোমা মেনটেন করা লাগবে সব শিখায় দেয়। এখন ওই পেশেন্টের স্টোমা রিলেটেড যত কমপ্লিকেশন থাকবে, যে কোনো সময় স্টোমা লিক করে, কোনো সময় হলো যে অ্যাডহেসিভ ডিফারেন্ট টাইপ অফ ব্যাগ ইউজ করা লাগে, তো পেশেন্ট কি কি প্রবলেম ফেস করতেছে সেটা আমার চেয়ে বেটার হইলো স্টোমা নার্স জানবে, কারণ স্টোমা নার্স ওরে দেখতেছে, স্টোমা নার্সের কাছে সে কমপ্লেন করতেছে যে আবার এই প্রবলেম হচ্ছে। তো আমি যদি কোনো অডিট করি যেটাতে হইলো যে আমার থেকে বেটার অন্য কেউ ইনফরমেশনটা প্রোভাইড করতে পারে, তখন তারা আমি হইলো ইনভলভ করব। বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু আমাদের মূল হেলথ সেক্টরটাই হইলো যে ডক্টর লেড, ডক্টর ডিপেন্ডেন্ট রাদার দেন নার্স, তো সেক্ষেত্রে নার্স ইনভলভমেন্ট আসলে খুব একটা দরকার না। বাট তুমি যদি কোনো ডাটা কালেক্ট করতে চাও যে পেশেন্টের মনে করো ইন্ট্রামাসকুলার ইনজেকশন, আমরা যেটা বললাম যে মনে করো নেলবান 2 দেওয়া হয় দিনে 2 বেলা, তো 2 বেলা হইলে আমরা দেওয়ার সময় মনে করো সকাল 10টা রাত্রে 10টা। এখন আমি একটা অডিট করতেছি যে পেশেন্টের ইনজেকশনটা কখন দেওয়া হচ্ছে, 10টার সময় দেওয়ার কথা, সে আসলে কয়টার সময় পাচ্ছে। তো তুমি তো সারাদিন হসপিটালে বসে থাকতে পারবে না যে 10টার সময় ইনজেকশন দেয় কিনা না, বা তুমি কাউরে এরকম বলতে পারবে না যে 10টার সময় দেয় কিনা, তুমি বসে বসে খেয়াল করো। সেক্ষেত্রে তুমি নার্সে ইনভলভ করতে পারো যে তোমরা যেই পেশেন্টের যখনই হলে ইনজেকশনটা দিবা জাস্ট টাইমটা লিখে রাখবা। তো তুমি টাইম দেখে তখন ডাটা কালেক্ট করলে ওই ডাটা থেকে তুমি বুঝতে পারবা যে কখন দেয়া হচ্ছে। কোনোটারে দেখবা 10টার আগে দিয়ে দিচ্ছে, কোনোটা 10টার পরে দিচ্ছে, কোনটা ঠিক 10টায় দিচ্ছে। তো ওইটা থেকে একটা ডাটা অ্যানালাইসিসের সুযোগ থাকে। তো অডিট হলো এজ এ টিম, এই টিমের মধ্যে সবাই তো আসলে ইকুয়াল হইতে পারবে না, তো কেউ হইলো লিড নিবে যে সবাই ডিরেক্ট করবে কোন দিকে, আর কেউ হইলো যে জাস্ট হইলো যে অডিট কিভাবে করা লাগে শেখার জন্য হইলো সে কায়িক শ্রম, যেটা হয় যে ডাটা কালেকশন করা লাগবে, এটা সুন্দর করে আমি হাতে লিখে সুন্দর করে ইয়ে করব, আমি জাস্ট শিখতে চাই, শেখার জন্য আমার যতটুকু করা লাগে আমি ততটুকু করব। আর যে কেউ যদি মনে করো অলরেডি অডিট সম্পর্কে জানে, অনেকগুলো অডিট করছে, তখন সে বলবে যে এই অডিট এটা আমার করলেও কি আমার না করলেও কি, আমার অলরেডি অডিট হয়ে গেছে, তোমার দরকার ঠিক আছে আমি তোমার দেখাই দিব, বাট সব কাজ তুমি করবা। তুমি এরকম একটা টিম সিলেক্ট করতে হবে। হইতে পারে যে আমি যেটা সাজেস্ট করি সব সময় যে 3জন বা 4জন মিলে একটা টিম সিলেক্ট করো, এবং অডিট টপিক যেটা 2টা বা 3টা অডিট টপিক সিলেক্ট করো, তাহলে সবাই হইলো ইন্ডিভিজুয়াল একটাতে হইলো যে লিড দিতে পারলো, বাদ বাকি সবাই হইলো কন্ট্রিবিউট করলো অন্যটাতে। আচ্ছা, তো তারপরে যেটা হলো স্ট্যান্ডার্ড ডেফিনিশন, যে এটা হলো আইদার নাইস গাইডলাইন অর আদার এভিডেন্স বেসড সোর্স। যেমন বাংলাদেশে অনেক কিছু কিছু হলো সাবজেক্টের কিছু গাইডলাইন আছে, ডিজি হেলথের কিছু গাইডলাইন দেয়া আছে, বা যদি হসপিটাল স্ট্যান্ডার্ড করে আছে কিছু, হ্যাঁ হ্যাঁ অ্যান্টিবায়োটিকের প্রোফাইলাক্সিসের হ্যাঁ হ্যাঁ ওই যে যে গাইডলাইন গুলো আছে ওইটার সাথে কম্পেয়ার করে তুমি একটা অডিট করতে পারো, অথবা যদি তোমার হসপিটাল কোনো গাইডলাইন থেকে থাকে, যদি যেহেতু আমাদের ওইরকম লিখিত কোনো গাইডলাইন নাই, তো হসপিটাল গাইডলাইনটা আসলে একটু ডিফিকাল্ট। তো যে ন্যাশনাল গাইডলাইন যেগুলো আছে ওইগুলোর সাথে কম্পেয়ার করে তুমি করতে পারো, বা তুমি নাইস গাইডলাইনের সাথেও কম্পেয়ার করে করতে পারো যে ইউকে কম্পেয়ারে বাংলাদেশে কি অবস্থাতে আমরা সার্ভিস প্রোভাইড করতেছি, কতটুকু এফিকেসি। এটা নেক্সট হলো ডাটা কালেকশন, ডাটা অ্যানালিসিস, রি-অডিট। তো এই জিনিসগুলো আসলে সেম। তো আমি নেক্সট মুভ অন করি। আচ্ছা, এই যে রি-অডিটের বা ক্লোজ লুপের কাজ কি? ক্লোজ লুপের ইম্পর্টেন্স এইটাই যে তুমি যে চেঞ্জ গুলা সাজেস্ট করছো, চেঞ্জ গুলা আসলেই কি ইম্পর্টেন্ট, এবং চেঞ্জ গুলা ইমপ্লিমেন্ট করার পরে কতটুকু তোমার মানে পারফরমেন্স ইমপ্রুভ হয়েছে। এখন আগে ছিল পারফরমেন্স তোমার 80%, তুমি চেঞ্জ ইমপ্লিমেন্ট করার পরে পারফরমেন্স বেটার হয়েছে, দ্যাট মিনস দ্য চেঞ্জ যেগুলো তুমি করছো সাজেস্ট করছো ওইগুলা রাইট চেঞ্জ। বা যদি দেখা যায় যে তোমার এফিকেসি 80% থেকে ফল করছে, তার মানে তুমি চেঞ্জ যেগুলো বলছো, চেঞ্জেস আর অলওয়েজ নট গুড, তার মানে ওই চেঞ্জ যেগুলো তুমি বলছো ওইগুলা তোমার চেঞ্জ কারেক্ট হয় নাই, তখন তুমি আবার রি-অডিট আবার করবা যে এখন নিউ চেঞ্জ কিছু আমি সাজেস্ট করে দেখি যে কি পরিমাণ ইমপ্লিমেন্ট হয়। এটার ক্ষেত্রে কি হয় যে একটা কন্টিনিউয়াস একটা কোয়ালিটি ইমপ্রুভমেন্টের একটা স্কোপ থাকে। আচ্ছা, এইখানে যেটা আমি কিছু মানে 3টা জাস্ট ক্লিনিক্যাল অডিট, বেসিক অডিট যেগুলো আমরা করতে পারি বা এক্সাম্পল দিচ্ছি আর কি। যেমন নাম্বার 1 হলো অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইবিং। তো অ্যান্টিবায়োটিক যেটা আছে, আমরা এখানে যেটা করি যে অ্যাবসেস যদি ড্রেন করি,
অ্যাবসেস ড্রেন করার পরে পোস্ট অপারেটিভ পেশেন্টে কোনো আর অ্যান্টিবায়োটিক আমরা দেই না, কারণ তার অলরেডি আমি ইনফেকশন যেটা আছে ইনফেকশনটা আমি অলরেডি ড্রেন করে ফেলছি, দেয়ার ইজ নো মোর ইনফেকশন। ওকে, বাট বাংলাদেশের প্রেক্ষিতে আমরা কি করি, আমরা অপারেশনের আগেও পেশেন্ট অ্যান্টিবায়োটিকে থাকে, অপারেশনের পরে 1 সপ্তাহ অ্যান্টিবায়োটিক আমরা বলি যে অ্যান্টিবায়োটিকটা ডোজ কমপ্লিট করে 1 সপ্তাহ খাও। কি জন্য? অনেকগুলা ফ্যাক্টর ইনভলভ। এখন এখানে পেশেন্ট এডুকেশন যেটা আছে ওইটা অনেক হাই, বাংলাদেশে সেক্ষেত্রে ওইরকম না, বা পেশেন্টের হাইজিন যেটা আছে বাংলাদেশে অনেক সময় চাইলেও তুমি হাইজিন মেনটেন করতে পারবা না, কারণ সে কাজ করতে হবে, সে কাজে যেতে হবে। এখানে সে যদি সিক নট সে প্রোভাইড করে, তার কাজের জন্য টেনশন করা লাগতেছে না, তারা হলো তার অটোমেটিক স্যালারি দিবে। আচ্ছা, তো এখানে যে অ্যান্টিবায়োটিক থেকে যেগুলো আমরা করতে পারি, যে একটা ফার্স্টে হলো যে অ্যাসেস অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ অ্যান্টিবায়োটিক ফর স্পেসিফিক ইনফেকশন। নাও এখানে যে আমি এনএইচএস এর প্রেক্ষিতে বলতেছি, যদি কোনো ইন্ট্রাঅ্যাবডোমিনাল কোনো ইনফেকশন সাসপেক্ট হয়, কারেন্ট ট্রাস্ট আমি যেটাতে আছি ওইখানে আমাদের অ্যান্টিবায়োটিক হলো এখন সেফুরোক্সিন আর মেট্রোনিডাজল, আমরা এই দুইটা হলো অ্যান্টিবায়োটিক ইউজ করি। আর আগের যে হসপিটালে ছিলাম ওইখানে আমরা অ্যান্টিবায়োটিক দিতাম হলো অ্যামক্সিসিলিন, মেট্রোনিডাজল আর জেন্টামাইসিন। তো এখন আমি হয়তো আগের হসপিটালে যেরকম প্র্যাকটিস ছিল, আমি প্র্যাকটিসে দেখছি যে ওই অ্যান্টিবায়োটিক এএমজি অ্যান্টিবায়োটিক যেটা আছে ওইটা দিয়ে হলো পেশেন্টের স্যাটিসফ্যাকশন ভালো, পেশেন্টের ইমপ্রুভমেন্ট ভালো হচ্ছে। এখন আমি এই হসপিটালে আসার পরে আমি যে কোনো ইন্ট্রাঅ্যাবডোমিনাল কন্ডিশনের জন্য আমি হলো এএমজি দিলাম, তাহলে আমি তো এই ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিচ্ছি না। তো হইতে পারে যে আমি ট্রাস্ট পলিসি সম্পর্কে অবগত না, অথবা হইতে পারে যে আমি পেশেন্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখছি ওইটা বেটার, এর জন্য আমি দিতেছি। তাহলে এটা নিয়েও একটা অডিট করতে পারে যে অ্যাপ্রোপ্রিয়েট ইনফেকশনের জন্য স্পেসিফিক গাইডলাইন অনুযায়ী স্পেসিফিক অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে না ডিফারেন্টটা দেওয়া হচ্ছে। ওকে, এটা আমরা বাংলাদেশে যেটা এটা ইজিলি আই থিঙ্ক করা যেতে পারে। যেমন যতটুকু আমার মনে পড়ে যে আমরা হলো সেফট্রাইক্সন আর মেট্রোনিডাজল দিতাম, বাট অন্য ইউনিটে হয়তো দেখা হইতো যে সেফুরোক্সিম আর মেট্রোনিডাজল। তো সেই ক্ষেত্রে যদি স্পেসিফিক কোনো গাইডলাইন থাকে, আমার জানা মতে আমার খেয়াল নেই আসলে, যদি থেকে থাকে তাহলে ওই গাইডলাইনে কি অ্যান্টিবায়োটিক ছিল, আইদার সেফুরোক্সিম ছিল অথবা সেফট্রাইক্সন ছিল। যদি সেফট্রাইক্সন থেকে থাকে আর আমরা যদি সেফুরোক্সিম দেই তাহলে ওইটা অ্যাপ্রোপ্রিয়েট না, তাহলে ওইটা নিয়েও একটা অডিট করতে পারি যে গাইডলাইন বলছে এরকম, আমরা দিতেছি এরকম, তাহলে সেই ক্ষেত্রে কি কোন জায়গাতে আমরা এটারে ইমপ্রুভ করতে পারি, আমরা কেন সেফট্রাইক্সন না দিয়ে সেফুরোক্সিম দিচ্ছি। এখানে যদি কোনো যেটা যে সায়েন্টিফিক কোনো এভিডেন্স যদি থাকে বা ডাটাবেস যদি থাকে, সেই ক্ষেত্রে ঠিক আছে আমরা ওইটা প্র্যাকটিস করতে পারি, বা যদি না থাকে তাইলে তো এটা আমরা গাইডলাইনের এগেইনস্ট গিয়ে করতেছি, তাইলে আমাদের হইলো ব্যাক টু দ্য গাইডলাইন যেতে হবে। আচ্ছা, তারপরে হলো রিভিউ ডকুমেন্টেশন অফ ইন্ডিকেশন এন্ড ডিউরেশন। তো অ্যান্টিবায়োটিক যেটা আমরা এখন যখন এখানে প্রেসক্রাইব করি, প্রেসক্রাইব করার পরে ফার্স্টেই হলো যে পেশেন্টে আমাদের তো হলো ইলেকট্রনিক সিস্টেম, তো এখানে প্রেসক্রাইব করার পরে নেক্সট অপশন আসে যে অ্যান্টিবায়োটিক আমরা কবে রিভিউ করব। তো এটা আমরা অনেক সময় 24 আওয়ার রাখি, 72 আওয়ার রাখি, যে 24 ঘন্টা বা 72 ঘন্টা পরে আমরা রিভিউ করে দেখবো যে পেশেন্টের অ্যান্টিবায়োটিকটা লাগবে কিনা না। তো এটা আসলে আমাদের যখন আমরা বাংলাদেশে প্রেসক্রাইব করি ইনিশিয়ালি কিন্তু আমরা ওইরকম বলি না যে কয়দিনের জন্য দিব, আমরা অ্যান্টিবায়োটিক শুরু করি, তারপরে পেশেন্ট ইমপ্রুভমেন্ট দেখে কোনো সময় হলো 3 দিনের দিন আমরা সুইচ করে ফেলি, বা কোনো সময় হলো 7 দিন চলে, বা কোনো সময় আরো বেশি সময় চলে, ডিপেন্ডিং অন পেশেন্ট কন্ডিশন। তাহলে এইটাও একটা অডিটেড টপিক যে ইন্ডিকেশন কি ওইটা ডকুমেন্ট করা হচ্ছে কিনা না, এবং কতদিনের জন্য আমরা ইনিশিয়াল প্ল্যান সেইটা ডকুমেন্ট করা হচ্ছে কিনা। তারপরে হলো যে টাইমলি সুইচ ফ্রম আইভি টু ওরাল। তো আইভি যদিও বেটার, বাট যত মানে যখনই তোমার আইভি রুটের কাজ অ্যাচিভ হয়ে যাবে তখনই তুমি ওইটা সুইচ করে ওরাল করে ফেলতে হবে। তো আমরা এখানে যেটা করি যে আমরা হলো ডেইলি পেশেন্টের ব্লাড ক্লিনিক্যাল এক্সামিনেশন করার পরে যখন দেখা যাচ্ছে যে ক্লিনিক্যালি ইমপ্রুভ, ব্লাড রেজাল্টস অলসো ইমপ্রুভ, তার মানে তারা হলো এখন ওরাল সুইচ করা যাবে। তো অনেক সময় হলো আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি টাইমলি চেঞ্জ করে ফেলি, বা অনেক সময় দেখা যায় যে চেঞ্জ করা হয় না। যেমন ডিউরিং উইকেন্ড যেটা হয় যে ডিউরিং উইকেন্ড মেইন টিম যেটা সেটা থাকে না, যে মনে করো আমি হলাম আপার জিএ, এখন আপার জিএ টিমের কেউ হয়তো ওই সময় অন কলে না, হয়তো কলোরেক্টাল আছে, সে হয়তো আপার জিআই এর প্রোটোকল অনুযায়ী সে ফ্যামিলিয়ার না, তো উইকেন্ডের ক্ষেত্রে সে সেই রিস্কটা নিল না যে এটারে সুইচ করবো কিনা না, আপার জিআই তে ওরা কিভাবে করবে আমি তো জানি না, তাহলে আমি রেখে দিই অ্যান্টিবায়োটিক আইভি, 2 দিন আইভি বেশি পাক, সোমবারে হলো টিম এসে দেখবে। তো এটা তো তাইলে হলো আমার টাইমলি সুইচ হইলো না। তাইলে এটা নিয়েও একটা অডিট করা যেতে পারে যে পেশেন্ট যখন ক্লিনিক্যালি বেটার হয়ে যাবে তখন আইভি থেকে আমরা ওরালি সুইচ করতেছি কিনা না।
এই অ্যান্টিবায়োটিকে যেগুলো আছে এগুলা আমার মতে আমার মনে হয় বাংলাদেশে ইজিলি করা যাবে, যে যদি কোনো প্রপার গাইডলাইন পাওয়া যায় যে অ্যান্টিবায়োটিকের যে ইনফেকশন স্পেসিফিক গাইডলাইন আছে কিনা বা টাইমিং এর কোনো যদি ডিউরেশন দেওয়া থাকে, তাহলে ওইটার কম্পেয়ারে ইজিলি হলো এই অ্যান্টিবায়োটিকটা অডিটটা করা যেতে পারে। সেকেন্ড যেটা ভিটি রিস্ক অ্যাসেসমেন্ট, এটা এইখানের জন্য খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশে রেয়ারলি এটা আমরা করা হয়, কারণ বাংলাদেশের ক্ষেত্রে আমাদের সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডে বা যে জিওগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ডে ওইখানে আমাদের হইলো ভিটি বা ডিপেন থ্রম্বোসিস বা ভেনাস থ্রম্বো এম্বোলিজম এগুলো আসলে কমন না। রেয়ারলি দেখা যায় যে পেশেন্টের নিয়ে আসে যে হাই থ্রম্বো এম্বোলিজম রিস্ক। তো এখানে একটা অডিট তুমি করতে পারো যে কত পার্সেন্টে আমরা ভিটি করতেছি, ওইটা দেখা যাবে যে তোমার আসবে যে 0%, মানে আমরা কোনো পেশেন্টের ভিটি রিস্ক অ্যাসেসমেন্ট করতেছি না, কারণ আমাদের এখানে এটা কমন না। তো আমরা কমন না যেহেতু এটা প্র্যাকটিস করা হয় না, কিন্তু রিস্ক অ্যাসেসমেন্ট করতে তো কোনো প্রবলেম নাই, তুমি হয়তো প্রোফাইলেক্সিস করলা না, বাট রিস্ক অ্যাসেসমেন্ট যেটা যে পেশেন্টের ভিটি রিস্ক কতটুকু আছে। তো এটা একটা ডিফিকাল্ট টপিক, বাট এনএইচএস এর ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। তুমি যদি এডিটটা বাংলাদেশে কোনো রকমে করতে পারো, সেক্ষেত্রে এটা তোমার জন্য ফিউচারে এনএইচএস এ ভালো কাজ দিবে, যে ভিটি নিয়ে বাংলাদেশ থেকে কাজ করছে যেখানে ভিটি কমন না। তারপরে থার্ড একটা এক্সাম্পল দিছি ইন জেনারেল, জাস্ট ডায়াবেটিক ফুড কেয়ার, যেটা অর্থোপেডিক্স এর জন্য অনেক সময় তুমি ইউজফুল হবে, যে পেশেন্টের ডায়াবেটিক আলসার যেগুলো নিয়ে আসতেছে ওইগুলা টাইমলি মনিটরিং হচ্ছে কিনা না। তো এখন একটা কইতে পারে যে আমরা কত ফ্রিকোয়েন্টলি ফুড এক্সামিনেশন করতেছি ডায়াবেটিক পেশেন্টের। এইখানে যেরকম পেশেন্ট ডায়াবেটিক থাকলে যদি তার আলসার থাকে, তাহলে এদের জন্য ডায়াবেটিক ফুড ক্লিনিক আলাদা আছে, যেটা বাংলাদেশে আসলে নাই। হয়তো তোমার আউটডোরে অর্থোপেডিক্স আউটডোরে আসবে পেশেন্টে যে নন হিলিং আলসার নিয়ে আসতেছে, তাহলে তখন ওইখানে একটা আমরা করতে পারি যে স্পেশালিস্ট টাইমলি, মানে স্পেশালিস্ট রেফারেলের জন্য কতটুকু আমরা সময় নিতেছি। এখন হইতে পারে যে পেশেন্ট আসছে ছোট একটা আলসার নিয়ে, আমার কাছে মনে হয়েছে যে এটা কিছুই না, হয়তো আঘাত পাইছে, কিন্তু তার আমি হয়তো প্রপার হিস্ট্রি নেই জানি না সে ডায়াবেটিক। তো যদি আমি আগে থেকে সাসপেক্ট থাকতো সে পেশেন্টটা ডায়াবেটিক, তাহলে আমার একটু বলে থাকতো যে এটা হয়তো যত সময় যাবে আরো খারাপ হবে, তাহলে তারে আমি ডায়াবেটিস কন্ট্রোলের জন্য এবং হলো অর্থোপেডিক্স যে কোনো মানে আমাদের প্রফেসর স্যাররা যারা আছেন তাদের কাউরে যদি দেখানো মনে হয়, তাহলে আমি ইমিডিয়েটলি দেখায় ফেলি, তখন একটা আমি প্ল্যান পেয়ে গেলাম যে এই পেশেন্টে কিভাবে কি করা লাগবে। আচ্ছা, এরপরে যে এগুলা সেলফ এডুকেশন, এগুলো আসলে বাংলাদেশের ক্ষেত্রে পসিবল না। তো এই তিনটা টপিক যেটা আছে, অ্যান্টিবায়োটিকটা আমার কাছে মনে হয় মোর অ্যাপ্রোপ্রিয়েট, ভিটিটা মোটামুটি, বাট ডায়াবেটিক ফুড কেয়ার যেটা খুব একটা ওইরকম করা যাবে না। এইটা স্লাইডটা আমি আসলে এইখানের প্রেক্ষিতে বানাইছিলাম আর কি। আচ্ছা ভাই, অনেকেই জানতে চায় যে এটার কোনো ফরম্যাট আছে কিনা, যে আমরা যে ক্লিনিক্যাল অডিট করব এগুলার ফরম্যাট রিলেটেড কোনো অ্যাডভাইস আপনি করবেন কিনা? হ্যাঁ, ফরম্যাট একটা আছে, যে আমরা যখন ডাটা কালেক্ট করার জন্য অডিটের জন্য যেটা বলছেন যে অডিট টিমে রেজিস্ট্রেশন করা লাগে, ওই রেজিস্ট্রেশনের একটা ফরম্যাট আছে। আমি এই স্লাইডের মানে এই প্রেজেন্টেশনের পরে ওইটা দেখাই দিব এবং আমি ওইটা তোমার কাছে দিয়ে দিব, তুমি নিজেও এটা ইউজ করতে পারবে বা অন্যদের সাথে এটা শেয়ার করতে পারবে। আচ্ছা, এটা একটা এক্সাম্পল যে জেনারেল সার্জারিতে একটা পেশেন্টের পোস্ট অপারেটিভ ইনফেকশন প্রিভেন্ট করার জন্য কি হয়েছিল। তো ফার্স্টে যখন একটা ডাটা ওরা কালেক্ট করছে, ডাটাতে দেখা যাচ্ছে যে 10% পোস্ট অপারেটিভ ইনফেকশন হচ্ছে। তো এখন কেন হচ্ছে, এটার ভিতরে যখন আইডেন্টিফাই করছে তারা যে প্রোফাইলেক্টিভ অ্যান্টিবায়োটিক যেটা আছে ওইটা ইনকনসিস্টেন্ট, মানে কনসিস্টেন্ট না। কোনো পেশেন্টের আমরা হলো যে পেশেন্ট ইন্ডাকশনের সময় অ্যান্টিবায়োটিক দেয়া হয়, তো কোনো পেশেন্টের দেয়া হয় না, কোনো পেশেন্টের দেয়া হচ্ছে। আর তারপরে হলো সার্জিক্যাল সাইট প্রিপারেশন যেটা আছে, প্রিপারেশনটা হয়তো এডুকেট না, বা অ্যান্টিসেপটিক যেটা ইউজ করতেছে সেটা এডুকেট না, সেটার কারণে 10% পোস্টবায়োটিক ইনফেকশন হচ্ছে। তাহলে যখন অডিট করছে দেখা গেছে 10% এটা অ্যাকসেপ্টেবল না, 1 to 2% হইতে পারে, বাট 10% ইজ এ হিউজ নাম্বার। তো তখন তারা কি করছে যে একটা হলো মানে স্ট্রিক্ট অ্যাডহারেন্স টু দ্য ন্যাশনাল গাইডলাইন ফর অ্যান্টিবায়োটিক টাইমিং অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যান্টিসেপসিস প্রোটোকল। তো একটা দেখছে যে 10% অনেক বেশি, তো এই জন্য হলো যে আর একটু স্ট্রিক্ট হয়েছে যে অ্যান্টিবায়োটিক প্রপারলি যাতে প্রেসক্রাইব করা হয়, অ্যান্টিসেপসিস যাতে প্রপারলি মেনটেন করা হয়। কিভাবে এটা করছে? by implementing mandatory pre-operative checklist and comprehensive training for all surgical staff. তো এখানে সার্জিক্যাল স্টাফ বলতে যে শুধু অ্যানেস্থেসিস্ট আর সার্জন সেরকম না, ওয়ার্ড বয় যারা আছে বা এখানে হলো বলে ওডিপি
বা থিয়েটার নার্স যারা আছে সবার ক্ষেত্রেই, যে প্রি অপারেটিভ চেকলিস্টে যেটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে কিনা না, আমরা হু চেকলিস্ট প্রত্যেক অপারেশন শুরুর আগে চেক করা হয় যে অ্যান্টিবায়োটিক, তখন অ্যানেস্থেসিস বলে যে গিভেন অথবা নট গিভেন অথবা নট রিকোয়ার্ড। তারপরে হলো যে কম্প্রিহেনসিভ ট্রেনিং ইনক্লুড হ্যান্ড ওয়াশ, তোমার ক্লোথিং, তুমি আমাদের থিয়েটারে যেটা হলো যে স্ক্রাব যেটা আছে, স্ক্রাব থিয়েটারের বাইরে এলাও না, থিয়েটারের জুতা যেটা আছে থিয়েটারের জুতা থিয়েটারের বাইরে এলাও না, বাইরের কোনো ক্লোথিং থিয়েটারের মধ্যে এলাও না। তো এটা আসলে সব জায়গাতেই হওয়া দরকার, বাট আমাদের অনেক সময় দেখা যায় যে কারণ অনেক সময় হলো মনিটরিং ঠিক মতো করা হয় না, দেখা যায় যে সেম স্কার্ফ আমি বাসায় নিয়ে গেছি, বাসা থেকে আবার নিয়ে এসে পড়ছি, অনেক সময় দেখা যায় যে আমি টি শার্টের উপরে পরে 5 মিনিটের জন্য ওটিতে গেছি, ইউ নেভার নো কোনটা থেকে কোন ইনফেকশন হইতেছে। তো এই জন্য এটা বলছে যে কম্প্রিহেনসিভ ট্রেনিং। এরপরে রিঅডিট করছে, রিঅডিট করার পরে গেছে যে 6 মাসে সিগনিফিক্যান্ট ইনফেকশন রেট ইমপ্রুভ হয়েছে, 10% থেকে ওইটা 3% চলে আসছে। তাহলে সেই ক্ষেত্রে তো একটা মেসিভ ইমপ্রুভমেন্ট। তো 1 to 2% যেটা বললাম যে 1 to 2% ইজ অ্যাকসেপ্টেবল। তো সেই ক্ষেত্রে যে অডিটে যে চেঞ্জ যেগুলো সাজেস্ট করছে সেগুলা পজিটিভ চেঞ্জ, এবং সেগুলোর কারণে তার রেজাল্ট যেটা ইমপ্রুভ হয়েছে। এবং সেকেন্ড যেহেতু রিঅডিট করছে, তাইলে এটা একটা ক্লোজ লুপ অডিট। চাইলে এটাও বাংলাদেশে তুমি করতে পারো, যে একটা পেশেন্টের অপারেশনের পরে একটা স্পেসিফিক একটা ইউনিটে ধরলা বা ওভারঅল জেনারেল সার্জারিতে ধরলা যে অ্যাপেন্ডিসেক্টমির পরে 6 মাসের মধ্যে কয়টা পেশেন্টের ইনফেকশন হচ্ছে, যে ইনফেকশন হচ্ছে কেন হচ্ছে। এখন পেশেন্ট ফ্যাক্টর হইতে পারে যে সার্জন ফ্যাক্টর, হইতে পারে যে অ্যানেস্থেসিয়া ফ্যাক্টর, ইমার্জেন্সি ভার্সেস ইলেকটিভ হইতে পারে, কোন সময় অপারেশন করা হইতেছে, স্টেরিলাইজেশনের ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজেশনের ফ্যাক্টর হইতে পারে। তো অনেকগুলো ফ্যাক্টর হইতে পারে, এগুলো আসলে খুঁজে বের করা লাগবে আর কি, কোন কারণে তোমার কোনটাতে ডিফারেন্স আছে এবং কোন চেঞ্জ করলে তোমার রেজাল্টটা আউটকামটা বেটার হইতে পারে। আচ্ছা, নাও চ্যালেঞ্জ কি আছে অডিটে? একটা হলো টাইম কনস্ট্রেন্ট। টাইম কনস্ট্রেন্ট বলতে হলো তোমার এখানে যেটা বলছে ল্যাক প্রটেক্টেড টাইম ফর অডিট অ্যাক্টিভিটি এন্ড ক্লিনিক্যাল রেসপন্সিবিলিটি। তুমি সকালে যখন হসপিটালে গেলা, তোমার হলো সকাল থেকে হলো রোগী দেখা লাগতেছে, এই ইমার্জেন্সি নতুন পেশেন্ট আসছে, ওই পেশেন্ট খারাপ হয়েছে, ওই পেশেন্টের হলো ইনভেস্টিগেশন আসে নাই, তো ক্লিনিক্যাল ওয়ার্ক করার পরে তোমার কাছে এক্সট্রা কোনো টাইমই নাই যে তুমি অডিট করার জন্য অ্যাকচুয়াল টাইম পাবা। এই ক্ষেত্রে আমাদের যেটা হয়, আমাদের হইলো এসপিএ আছে, প্রত্যেক সপ্তাহে হইলো 2 দিন, মানে 2টা আইদার মর্নিং অথবা ইভিনিং আফটারনুন সেশন আমাদের হইলো ফ্রি থাকে, যে ওই সময় আমি হইলো আমার পার্সোনাল যে পোর্টফোলিও বিল্ড আপ করার জন্য বা অডিট বা রিসার্চ টাইপের কোনো কাজ করার জন্য আমার ওই সময় হইলো কোনো ক্লিনিক্যাল অ্যাক্টিভিটি নাই। আমার ওই সময় হইলো পেশেন্টের ওয়ার্ডের কোনো পেশেন্টের টেক কেয়ারের জন্য আমার ওই সময় ডাক দিবে না, ওইটা হলো আমার প্রোটেক্টিভ টাইম। ওই সময় আমি চাইলে আমি আমার পড়াশোনাও করতে পারি, আমি যদি মনে করি যে আমি পোর্টফোলিও বিল্ড করবো আমি সেটা করতে পারি। তো এই জিনিসটা হলো এখানে অডিটের জন্য অনেক হেল্পফুল করে বা পোর্টফোলিও বিল্ড আপ করার জন্য। কারণ ওই একটা হাফ ডে মর্নিং হলো আমাদের 8টা থেকে 12টা পর্যন্ত, আমি যদি 12টা পর্যন্ত ফ্রি টাইম পাই 4 ঘন্টা, আমি আমার নেক্সট এক্সাম প্রিপারেশনের জন্য আমি এটা কাজে লাগাইতে পারবো, বা আমি অডিট করতে চাইলে অডিটের জন্য আমি সময় পাইতেছি, আমার টেনশন নেওয়া লাগতেছে না এই পেশেন্টটা খারাপ হয়ে যাচ্ছে, কেউ না কেউ আছে ওইটা দেখার জন্য। আচ্ছা, সেকেন্ড হইলো যে রিসোর্স লিমিটেশন মিনস ইনসাফিসিয়েন্ট ফান্ডিং, স্টাফ, টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, যেটা বাংলাদেশে মোস্ট কমন। কারণ এখানে যে আমি ডাটা যে আমার কালেক্ট করা লাগবে, সব পেশেন্টের ডাটা আমি নিজে কালেক্ট করতে পারবো না। এখানে যে আইটি টিম আছে, আইটি টিমের কাছে সব পেশেন্টের মোটামুটি সবকিছু ডাটাবেস আছে। তো আমি যদি প্রপার আমার কি ডাটা দরকার, কোন টাইম পিরিয়ডের দরকার, কি ডাটা আমার দরকার, তাদের কাছে আমি প্রোভাইড করলে তারা আমারে মোটামুটি একটা পেশেন্টের ডিটেলস দিয়ে দিতে পারবে, যে আমি যদি গত 6 মাসে অ্যাপেন্ডিসেক্টমি কতগুলো পেশেন্টের হয়েছে আমি ওই ডাটাটা চাই, ওরা আমাদের নাম অ্যাড্রেস সব সহ ডিটেলস আমায় প্রোভাইড করতে হবে যে 6 মাসে এই পেশেন্টগুলা অ্যাপেন্ডিসেক্টমি করা হয়েছে। যেটা বাংলাদেশে যদি তুমি করতে চাও, যেহেতু সেন্ট্রালাইজ সিস্টেম না, তখন কি করা লাগবে, তুমি ইউনিট 1 এর অটি খাতা দেখে কয়টা হয়েছে, ইউনিট 2 কয়টা হয়েছে, ইউনিট 3 কয়টা হয়েছে, সব খাতা দেখে ম্যানুয়ালি করা লাগবে। তো এটা একটা হলো টাইম কনজিউমিং, এনার্জি কনজিউমিং। তোমার ম্যান পাওয়ার যদি ওইরকম যদি না থাকে, তুমি একা যদি করতে চাও তাহলে অনেক বেশি সময় লাগে যাবে। তারপরে হলো ফান্ডিং যেটা আছে, তো মোস্ট অফ দা অডিট যেটা আছে ফান্ডিং আসলে লাগে না বাই মিনস তুমি যেগুলা অলরেডি এক্সিস্টিং ডাটা ওইগুলো নিয়ে তুমি কাজ করতেছো।
বাট যদি তুমি কোনো অডিট করতে চাও যেটা প্রসপেক্টিভ, যে এখন থেকে তুমি স্টার্ট করতেছো, ফিউচারে তুমি নেক্সট 3 মাসে কি হয় সেটা দেখতে চাইতেছো, মনে করো কোনো অ্যান্টিবায়োটিক চেঞ্জ বা নতুন একটা তুমি টেকনিক বা নতুন একটা ইনস্ট্রুমেন্ট তুমি ইন্ট্রোডিউস করতে চাইতেছো, সেই ক্ষেত্রে তোমার ফান্ডিং দরকার। সেটা হলো এনএইচএস এ তুমি যদি প্রপার এভিডেন্স দেখাইতে পারো যে এইটার কারণে পেশেন্টের আউটকাম বেটার হবে, তুমি ফান্ডিং তোমার দিবে। কিন্তু বাংলাদেশে যদি তুমি কিছু করতে চাও সেই ক্ষেত্রে তোমার ফান্ডিং এ একটা প্রবলেম। বা এই যে তুমি ডাটা অ্যানালাইজ করতেছো, তুমি হয়তো আমরা বাংলাদেশে তো সিস্টেম মানে মাইক্রোসফট অফিস বা ওয়ার্ড এগুলা ইজিলি তুমি পাইরেটেড অ্যাভেলেবল আছে, তুমি অ্যাক্সেস করতে পারতেছো। বাট এখানে হইলো তুমি ট্রাস্টেড কম্পিউটারে ইউজ করতে হইলে ট্রাস্টেড ইন্ডিভিজুয়াল তার একটা হইলো সফটওয়্যার থাকে, সেইটা ইউজ করা লাগে। এখন যদি তোমার মাইক্রোসফট ওয়ার্ড এর সাবস্ক্রিপশন লাগে, তো সেই ক্ষেত্রে তুমি যদি পার্সোনালি এটা পারচেজ করতে চাও, তোমার তোমার পার্সোনাল ফান্ডিং যাবে। কিন্তু যদি তুমি হসপিটাল অথরিটিতে তুমি বলো যে না আমার এই রিসার্চের জন্য আমার এই জিনিসটা লাগবে, তারা তখন সেই ক্ষেত্রে তোমার এই ফান্ডিংটা দিবে। সেকেন্ড হলো যে এঙ্গেজমেন্ট চ্যালেঞ্জ। এঙ্গেজমেন্ট চ্যালেঞ্জ বলতে হলো যে তুমি হয়তো আমারে বললা যে ভাই একটা অডিট করবো, আমার একটু ইয়ে করেন, আপনি সাথে থাকেন, আমি করলাম। এখন আমি দেখবো যে আমার হইলো টাইমিং ওয়ার্কিং আওয়ার একরকম, তোমার হইলো ওয়ার্কিং আওয়ার একরকম, এবং আমি দেখতেছি যে এটা করে আসলে আমার খুব একটা বেনিফিট না। হয়তো আমার বেনিফিট আছে কিন্তু আমি শর্ট টার্ম দেখতেছি যে বাংলাদেশ অডিট করবে, আমার কি সুবিধা। বাট তখন তুমি যদি কনভিন্স করতে পারো যে ভাই এটা করলে আমরা নেক্সট প্ল্যান হইলো এরকম, আমি অডিট করার পরে আমি এটা দিয়ে হলো জার্নালে পাবলিশ করব, তখন আমি ইন্টারেস্টেড হবো। ওকে, জার্নালে যখন পাবলিশ করবে, আমি যেহেতু এখন ইউকেতে আছি, বাংলাদেশের জার্নালে পাবলিশ করলে এটা ইন্টারন্যাশনাল জার্নাল হবে, তখন আমার জন্য পোর্টফোলিও বিল্ড আপ হবে। তো তুমি যখন টিম মেম্বার এঙ্গেজ করবা, টিম মেম্বার বলো বা তোমার সিনিয়র ফ্যাকাল্টি যে তোমারে গাইড করবে, তুমি তারে হইলো একটা ভিজুয়াল বেনিফিট দেখাইতে হবে যে এটা করলে এরকম এরকম হবে, আপনার জন্য এই সুবিধা আছে, তখন উনি ইনভলভ হবে। আদারওয়াইজ মোস্ট অফ দ্য টাইম কেউ যখন দেখে যে আমার কোনো লাভ নাই, ওইটাতে কেউ আসলে ইনভলভ হইতে চায় না। আর এটা হলো রিসোর্স, এখানের জন্য যে ন্যাশনাল কিছু গাইডলাইন আছে, কোন কোন গাইডলাইন গুলো ইউজ করতে পারো। একটা জিনিস বলি যে বাংলাদেশ থেকে করতেছো এর মানে এটা না যে তুমি কোনো এনএইচএস এর গাইডলাইন ইউজ করতে পারবা না। তুমি এনএইচএস এর গাইডলাইনের সাথে কম্পেয়ার করে তুমি বাংলাদেশের প্র্যাকটিসটা তুমি কম্পেয়ার করে অডিট করতে পারবা। তো এটা হলো যে মানে ইম্পর্টেন্স কি, সেম জিনিস আবার যে তুমি কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, পেশেন্ট সেন্টার থাকবে, এবং কোয়ালিটি যাতে যেটা আছে কোয়ালিটি যাতে অলওয়েজ বেটার করা যায়। কোনো কারণে যদি দেখা যায় যে কোয়ালিটি ফল করছে, সেইটা ইমপ্রুভমেন্ট করার জন্য অডিট করে। অডিট সব সময় যে বেটারমেন্টের জন্য এরকম না, কোনো সময় কোনো সময় নিজেদের চ্যালেঞ্জ করার জন্য যে আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করতেছি কিনা না, সেইটার জন্য হলো ইয়ে করে, অডিট করে আর কি। তো এটা আশা আমার মনে হয় যে যারা আজকে প্রোগ্রামটা অ্যাটেন্ড করেছে, এখানে 2 জন ডক্টর আছেন, আমি ছাড়াও। আমারও কিছু প্রশ্ন আছে, পাশাপাশি আপনাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে আপনারা আনমিউট করে ডক্টর ইমন ভাইয়াকে প্রশ্নটি করতে পারেন। ডক্টর মেহেদী হাসান চৌধুরী, ডক্টর স্বরূপা চৌধুরী, আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে আপনারা করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, ধরেন আমি স্যার পেডিয়াট্রিক্সে কাজ করি, এখন আমি যদি ধরেন সার্জারি ফ্যাকাল্টি বা মেডিসিনের অন্য ফ্যাকাল্টিতে নিয়ে অডিট করি আর কি, তখন কি এটা প্রবলেম হবে কিনা? না না, কোনো প্রবলেম নাই। তোমার অডিটের টার্গেটটা হলো যে তুমি পেশেন্ট আউটকাম যেটা আছে সেটা বেটার করতে পারতেছো কিনা, না তোমার টার্গেট হইলে পেশেন্ট। এখন পেশেন্টটা তুমি পেডিয়াট্রিক্সে আসো, এর মানে এটা না যে তুমি কখনো জেনারেল সার্জারিতে যাবা না। পেশেন্ট তো পেশেন্টই, তোমার পেডিয়াট্রিক পেশেন্টের টপিক যেটা আছে সেটা হয়তো জেনারেল সার্জারির সাথে কোইনসাইড না করতে পারে, কিন্তু তোমার আলটিমেট টার্গেটটা হলো পেশেন্ট বেটারমেন্ট। পেশেন্ট বেটারমেন্ট করার জন্য তুমি যে কোনো টপিক নিয়ে অডিট করতে পারো, যে কোনো অন্য ফ্যাকাল্টিতেও করতে পারো, ইভেন ডিফারেন্ট হসপিটালেও তুমি করতে পারবা, কোনো সমস্যা নাই যদি ওই হসপিটালে কোনো প্রবলেম না থাকে। যেমন তুমি মনে করো এখন আসো, ধরলাম তুমি আসো ওমেন্সে, নাহিদ আছে রাগিব রাবেয়াতে, এখন তোমরা হইলো কোলাবোরেটিভ একটা দুইজনই মিলে চাইতেছো করার জন্য যে রাগিব রাবেয়া আর ওমেন্সের জেনারেল সার্জারি ডিপার্টমেন্টে বা পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে এই এই পেশেন্ট গুলার এই কেসগুলার কি কি আউটকাম হইতেছে। এখন যদি রাগিব রাবেয়ার কারো অথরিটির কোনো প্রবলেম না থাকে, তুমি ওইখানে কন্ট্রিবিউট করতে পারবা, বা ওমেন্সের কারো যদি কোনো প্রবলেম না থাকে, নাহিদ তোমার এখানে কন্ট্রিবিউট করতে পারবে। বাট একটা জিনিস খেয়াল রাখবা যে
যে অডিট গুলাই করো, কোন অডিটে যাতে পেশেন্টের ডিটেলস গুলা পাবলিশ না থাকে, পেশেন্টের ডিটেলস যাতে সবসময় তোমার হাইড করা থাকে। বুঝতে পারছি স্যার। ভাইয়া আরেকটা প্রশ্ন আমার একজন বন্ধু করেছিল, সে বলছে যে অডিটটাকে লিগালাইজ কিভাবে করতে হয়, অর্থাৎ অডিট আপনি একটা অডিট করলেন, আপনি ইনফরমেশন নিলেন এবং সেটাকে মানে আমরা যেরকম বাংলাদেশে কোনো একটা কেউ প্রোটোকল যদি থিসিস প্রোটোকল যদি করে তাহলে সেটা পাবলিশ করে, সরি প্রেজেন্ট করে প্রফেসরদের সামনে, তখন তারা অ্যাপ্রুভ করলে ওটা তখন অ্যাকসেপ্টেড হয়। অডিটের ক্ষেত্রে ওই নিয়মটা কি? ইউকে তে অ্যাট লিস্ট নিয়মটা কি? ইউকে তে যেটা হলো যে একটা তোমার অডিট যে একটা টিম থাকে এবং মান্থলি একটা অডিট মিটিং হয় প্রত্যেক ট্রাস্টেই। কোন ট্রাস্টে হয়তো আরো ফ্রিকোয়েন্টলি বা একটু লেট হতে পারে। তো এখন তুমি মনে করো একটা টপিক নিয়ে অডিট করলা, সাপোজ যে অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন নিয়ে অডিট করলা, তোমার গাইডলাইনে বলতেছে যে তুমি 6 ঘন্টার ভিতরে বা এর জন্য অ্যাবডোমিনাল কন্ডিশনের জন্য সেফুরোক্সিম এর মেট্রোনিডাজল তুমি দেওয়ার কথা, কিন্তু তুমি দিতেছো না বা দিতেছো কিন্তু সব পেশেন্টে দেয়া হচ্ছে না। তখন তুমি যখন অডিট করবা, অডিটে তুমি ফার্স্ট সাইকেল যেটা বললাম যে অ্যানালাইজ করার পরে রেজাল্ট যেটা আছে ওইটা একটা প্রেজেন্টেশন আকারে পাবলিশ করা লাগে যে আমি এই টাইম পিরিয়ড থেকে এই টাইম পিরিয়ড পর্যন্ত এই ডিপার্টমেন্টে এই পেশেন্ট গুলার ডাটা আমি কালেক্ট করছি, আমার টপিক ছিল অডিটের এইটা টপিক, এবং আমি এই অডিটের মাধ্যমে দেখছি যে আমি 100% পেশেন্টে অ্যান্টিবায়োটিক গুলো আমি দিতেছি বা দিতেছি না। তখন তুমি বললা যে যখন বলতেছো দিতেছো, দ্যাট মিনস ঠিক আছে, ওয়েল এন্ড গুড, কোন কোন জায়গায় তুমি ভালো করতেছো সেইগুলা ইমপ্রুভ মানে মেনশন করলা। আর কোন ইয়েতে দেখবা যে তুমি মেনশন করতে 100% তোমার এফিকেসি মেনটেন করতে পারতেছো না, 60% 50%। তো তুমি যখন বলবা যে আমি 50% করতেছি, নেক্সট কোয়েশ্চেন আসার আগে নিজেই বলতে হবে যে আমি 50% হচ্ছে কারণ হইলো এই এই জায়গাতে এই প্রবলেম গুলো আমি দেখতেছি। তো এই প্রবলেম গুলো ইমপ্রুভ করার জন্য আমার সাজেশন হলো এইটা এইটা এইটা। তো এটা হলো তোমার ফার্স্ট সাইকেল অফ অডিট। এখানে যেটা বললাম যে তোমার একটা অডিটের একটা টিম থাকে, অডিটের একজন লিড থাকে, একজন ক্লিনিশিয়ান, এবং অডিটের মানে অডিট টিমের আরো ডিফারেন্ট টিম মেম্বার্স থাকে। কিন্তু বাংলাদেশে আসলে ওইটা নাই। তুমি অডিট করতে হলে ফার্স্ট অফ অল একটা অডিট টিম তুমি ক্রিয়েট করতে হবে ওইখানে, যে বা স্যারদের কাছেই অ্যাপ্রোচ করবা যে স্যার আমরা যে অডিট করব, অডিট হইলো প্রেজেন্টেশন একটা টিম মানে গভর্নমেন্ট বডির সাথে মানে একটা অডিট কমিটির সামনে এটা প্রেজেন্ট করা লাগে। তো আপনারা যদি একটা অডিট টিম গঠন করে ফেলেন তাহলে আমরা হইলো সবার সামনে এটা প্রেজেন্ট করতে পারি। এটা যে বড় আকারে হইতে হবে ওইরকম না, আমাদের যেরকম মান্থলি যে ইয়ে হয় না, উইকলি তো ইয়ে টিচিং সেশন থাকে না, তো যে কোনো একটা সেশনে মানে প্রত্যেক মাসে একদিন বললা যে প্রত্যেক মাসের প্রত্যেক শনিবার আমরা এটার হইলো অডিট মিটিং থাকবে, অডিট এন্ড মর্টালিটি মরবিডিটি, যে এক মাসে কতগুলা ডেথ হয়েছে ওইটাও করলাম, সাথে হইলো অডিট যেটা আছে অডিট নিয়ে কোনো থাকলে আমরা অডিটটা এখানে ডিসকাস করলাম। তাহলে সেই ক্ষেত্রে তুমি প্রেজেন্টেশন যখন করবা শুধু প্রেজেন্ট করলেই হয় না, পরে আলটিমেটলি একটা সার্টিফিকেট তোমার প্রোভাইড করা লাগে যে এখানে তুমি অডিট করছো, যে তখন ওই সার্টিফিকেটটা কে ইস্যু করছে। এখন তুমি যদি বলো যে আমি আমার ডিপার্টমেন্টে এরকম বলছি, কোনো অডিট টিম নাই ইয়া নাই, ওইটা আসলে অ্যাকসেপ্টেবল না। তুমি কষ্ট করবা কিন্তু ওইটার কারণে তুমি কোনো রেজাল্ট আলটিমেটলি পাবা না, কারণ যেই দেখবে দেখে বলবে যে এটা আসলে ভ্যালিড না। তো একটা অডিট টিম যদি স্যারদের ইয়ে বলো যে ওইরকম ফর্মাল কোনো অডিট টিম দরকার নাই, যে জাস্ট যদি মনে করো দাউদ স্যার বা শাহিকারি স্যার আছেন, স্যারদের বললেন যে স্যার আপনারা একজন স্যার অডিট টিমের হেড হয়েছেন, আর একজন হইলো যে ভাইস ভাইস চেয়ারম্যান টাইপের, তখন হইলো যে যখন সিগনেচার করলেন যে লিড অফ দা অডিট টিম, তখন তোমার সার্টিফিকেটে একটা ওয়েট থাকলো যে না ঠিক আছে ভ্যালিড একজন সাইন করছে। রাইট। ভাইয়া আরো একটা প্রশ্ন ছিল, আপনি এটার অ্যান্সার অলরেডি দিয়ে দিয়েছেন যে আসলে অডিটের কোনো সার্টিফিকেট রাখা লাগে কিনা, অডিটের সার্টিফিকেট রাখলে কিভাবে রাখতে হবে, আপনি এটা মোটামুটি দিয়ে দিয়েছেন। যিনি প্রশ্নকর্তা তিনি সরকারি মেডিকেলে কাজ করেন। এখন এই উনাদের মেডিকেলে এই ধরনের প্রসেস শুরু করতে হলে বাংলাদেশে আসলে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত একটা আপনি মনে করেন? যেটা বললাম যে ফার্স্ট অফ অল একজন সুপারভাইজার তোমার বের করতে হবে, যে তোমার হলো গাইড, যে অডিট সম্পর্কে হলো ওনার আইডিয়া আছে অলরেডি, সবারই আছে, বাট বাংলাদেশে যেটা হলো যে প্র্যাকটিস নাই, তো সেই জন্য অনেক সময় হলো সবাই হেজিটেন্ট ফিল করে যে এটা তো আমার এক্সপার্টিস এরিয়া না। তো একজন সুপারভাইজার ফার্স্ট অফ অল তোমার দরকার, যে উনি হলো যে সব রেসপন্সিবিলিটি নিবে, যে এই অডিট যেটা হচ্ছে সেটা আমার আন্ডারে হচ্ছে, পেশেন্টের
মেইনলি যেটা পেশেন্ট প্রাইভেসি বা পেশেন্ট আউটকাম যেটা আছে, যে আমি এটা রেসপন্সিবিলিটি নিব যে পেশেন্টের প্রাইভেসি গুলা মেনটেন হবে বা আউটকাম যেগুলা বা চেঞ্জ ইমপ্লিমেন্ট যেগুলা করা হচ্ছে এগুলা জাস্টিফায়েবল, এবং ডাটা যেগুলো আছে ডাটাগুলো অ্যাকুরেট। এখানে কোনো ডাটার মধ্যে কোনো কারচুপি করা হয় নাই, ডাটাগুলো যেগুলো কালেক্ট করা হয়েছে অ্যাকুরেট, ডাটাগুলো প্রোভাইড করা হয়েছে এগুলো অ্যাকুরেট। তো একজন হলো সুপারভাইজার লাগবে, এবং সেকেন্ড ফার্স্ট অফ অল একটা হলো যে অডিট টিম লাগবে। টিম বলতে আমরা না, সিনিয়রদের একটা টিম থাকবে যে ওনারা হইলো যে অডিট যেগুলা করা হচ্ছে ওগুলা ওনারা শুনবে, ওনারা এগুলো দেখে ওনাদের ভ্যালুয়েবল অপিনিয়ন দিবে যে এটা ঠিক আছে, অডিট যেটা আছে এটা পেশেন্টের আউটকামের জন্য পেশেন্ট বেনিফিট হবে, এটা কন্টিনিউ করো। বা ওনাদের কোনো চেঞ্জ যদি থাকে, তুমি যে চেঞ্জ গুলা বললা ওনারা ওইটার সাথে হয়তো এগ্রি হবে না, তখন তোমারে বলবে যে এটা এরকম করলে হবে না, এটা এরকম করো। তো তোমারে পজিটিভ সাজেশন দিবে, এন্ড ওভারঅল তোমার অডিট প্রজেক্ট যেটা আছে পুরাটা লুক আপ করবে। ফার্স্টে হলো তোমার একটা অডিট টিম দরকার যারা হলো সুপারভাইজ, মানে ওনাদের কাছে হলো সব পাওয়ার থাকবে যে অডিট যেটা আছে ওইটা কোনো স্টেপে যদি মনে হয় যে না এটা ইথিক্যাল ওয়েতে যাচ্ছে না বা পেশেন্টের কোনো হার্ম হচ্ছে বা পেশেন্টের বেনিফিট হবে না, তাহলে ওনারা অডিট এনি টাইম স্টপ করে দিতে পারে। সেকেন্ড হলো তোমার একজন সুপারভাইজার দরকার যে তোমার হলো সুপারভাইজ করে গাইড করে দিতে পারবে। তুমি ডাটা কালেক্ট করার পরে ওনার সাথে হয়তো মান্থলি বা উইকলি বললা যে স্যার এই এই ডাটাগুলা কালেক্ট করছি, নতুন কোনো ডাটা অ্যাড করবো কিনা না। তারপরে আরেকটা যেটা হইতে পারে যে তুমি অডিট তোমার একটা টিম মেম্বার দরকার যে কাদের সাথে তুমি অডিট করবা। দেন হলো তুমি অডিট প্রেজেন্টেশন, জাস্ট লাইক এ নর্মাল লাইক জার্নাল ক্লাব আছে না বা থিসিস ক্লাব যেগুলা, বা প্রেজেন্টেশন আমাদের প্রেজেন্টেশনে যেরকম শুরু করতে হলে জাস্ট একটা মানে কেউ একজন সিনিয়র একজন হলো রেসপন্সিবিলিটি নিয়ে উনি অথরিটি নিয়ে ওইটা করা লাগে আর কি। তো জাস্ট হলো যে অথরিটি যদি কেউ একজন পাওয়া যায় দেন বাদ বাকি কাজগুলো ইজিলি শুরু মানে শেষ হয়ে যাবে। বাংলাদেশে এটা একদিন শুরু হবে, এটা মোটামুটি অনেকেই এখন এই জিনিসটা গুরুত্বটা আমাদের স্যারদের লেভেলে বুঝতে পারেন। তো ওনারা আসলে আমাদের দেশে আগে প্রচলন ছিল না বলে ওনারা হয়তো হেজিটেন্ট একটু, বাট আলটিমেটলি এখন শুরু হবে। ভাই আরেকটা জিনিস ছিল যে কোনো অডিটের কোনো ফরম্যাট আপনি তো বিস্তারিত আলোচনা করলেন, এমনিতে কোনো একটা এক্সাম্পল অডিট যদি আপনি দেখাতেন যেটাতে এবং ডিসক্রাইব করার সুযোগ যদি থাকতো, এটা আজকে না হয় কোনো নেক্সট কোনো প্রোগ্রামে হলেও কোনো সমস্যা নেই, যেখানে আসলে কিভাবে করে, যেমন ধরেন একটা রিসার্চের ক্ষেত্রে একটা অ্যাবস্ট্রাক্ট থাকে বা কোনটার পরে কি লিখতে হয় এই জিনিসগুলো একটু ইয়ে করতে হয়, পাবলিশ বা যখন আমি এটা একটা প্রেজেন্টেশন করবে কেউ তখন ওইটা কোন ফরম্যাটে আসবে ওই বিষয়ে যদি আপনি কোনো একটা এখন মনে একটা আইডিয়া দিতেন বা পরবর্তীতে আরেকটি ক্লাস যদি নিতেন। আচ্ছা আমি দেখাই একটা মিনিট। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ? জি জি দেখা যাচ্ছে। একটা হলো যে ইউনিভার্সিটি ব্রিস্টল হসপিটালের একটা হলো ইয়ে আছে আর কি, ক্লিনিক্যাল অডিট সম্পর্কে ডিটেলস এখানে দেয়া আছে যে অডিট জিনিসটা কি, টপিক সিলেক্ট করতে হয়, তারপরে যেগুলো আমি বলছি ওইগুলাই হইলো আবার হইলো ইন ডিটেলস দেয়া আছে। তো যে টপিক কি টপিক চুজ করবা, টপিক চুজ করার মধ্যে তোমার কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে, বা ওটা অ্যাকসেপ্টেবিলিটি বাড়ানোর জন্য কোন টপিক গুলা সিলেক্ট করবা, তারপরে প্রজেক্ট টিম ফরমেশন করা, এইম স্ট্যান্ডার্ড, মানে ইন ডিটেলস আছে। আমি এই ফাইলটা যেটা আছে এটা তোমার আমি পাঠিয়ে দিব, তুমি সবার সাথে একটু শেয়ার করে দিও, তাইলে সবার জন্য একটু হেল্পফুল হবে আর কি। যে ইন ডিটেলস যে কিভাবে ডাটা অ্যানালাইজ করা লাগবে, কি কেন করবা, প্রেজেন্টেশন যেগুলো আছে ওইগুলো কিভাবে ফাইন্ডিং করবা, চেঞ্জ ইন ডিটেলস সবই দেয়া আছে। আমি এটা তোমাকে একটু পাঠিয়ে দিব, তুমি সবাই একটু শেয়ার করে দিও। আর আরেকটা ফাইল আছে এখানে, আচ্ছা এটা আরেকটা হসপিটালের যে একটা প্রজেক্ট প্ল্যান যখন করবা তখন হইলো এইরকম একটা ফরম্যাট থাকে, ওই ফরম্যাট গুলো তুমি ফিল আপ করে এটা তুমি অডিট টিমের কাছে পাঠানো লাগে। দেন ওরা হইলো যে তোমার অডিট যেটা করছো অডিটটা রেজিস্টার করে ওদের অডিট রেজিস্ট্রিতে, এবং যেটা করতেছো ওইটা যদি পেশেন্টের জন্য বেনিফিশিয়াল হয় তাহলে ওরা অডিটটা অ্যাপ্রুভ করবে, এবং তারা অ্যাপ্রুভ করার পরে তুমি কাজ শুরু করতে পারবা। আর যদি মনে করে যে না এরকম এটা ক্লিনিক্যাল পেশেন্টের আউটকামে বেটার কোনো ইয়ে নাই, কোনো ইম্প্যাক্ট ফেলবে না, বা অলরেডি এই টপিক নিয়ে 1 মাস বা 2 মাস আগে অডিট হয়ে গেছে, তাহলে 1 মাসের ভিতরে অডিট রিপিট করার আসলে কোনো স্কোপ নাই, তখন তোমার এটা ওরা রিজেক্ট করে দিবে। তো এইটা এখানে কি থাকে যে
তোমার একটা টাইটেল দেওয়া লাগবে, অডিট যেটা করবা অডিটের লিড কে, তারপরে অডিট স্পন্সর কে, যদি কোনো ফিনান্সিয়াল স্পন্সর লাগে তাহলে স্পন্সর, বা তুমি একটা অডিট শুরু করে তুমি এটারে কমপ্লিট করলা না, এরকম করলে হবে না। একটা টাইম ফ্রেম দেওয়া লাগবে যে আমার টার্গেট হলো আগামী 1 বছরের ভিতরে এটা কমপ্লিট করব। তো 1 বছরের ভিতরে যদি কমপ্লিট না করো, অডিট টিম তোমার জিজ্ঞেস করবে যে এইটার কতটুকু আপডেট হয়েছে, তুমি আর কি সময় চাও নাকি। যদি বলো যে না আরো 1 বছর, তাহলে ওরা মনে করবে যে 2 বছর লাগাইতেছে এক অডিট করতে, এটা বাদ দাও। ওরা চায় যে তুমি পজিটিভ ইম্প্যাক্ট যাতে ফেলো। আচ্ছা, তারপরে অডিট যেটা আছে, কেন অডিটটা করতেছো, অডিট করলে কি বেনিফিট পেশেন্ট পাবে। আচ্ছা, তারপরে অডিট যেটা আছে, অডিটটা কি ইন্টারনাল অডিট না এক্সটার্নাল অডিট, বা ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টে করতেছো, ওইটাও তুমি মেনশন করা লাগে যে এটা কেন করা হইতেছে, তুমি কেন করতেছো। তারপরে স্ট্যান্ডার্ড কি, স্ট্যান্ডার্ডের সাথে তুমি করতেছো, কি কি মেথড ইউজ করবা, যে স্যাম্পলিং মেথড যেটা দিবা সেটা কিভাবে তুমি মেথড মানে ডাটাটা কিভাবে কালেক্ট করতেছো, এটা কি প্রসপেক্টিভ স্টাডি না রেট্রোস্পেক্টিভ স্টাডি। তারপরে তোমার স্যাম্পল সাইজ কতটুকু, হতে পারে যে 100 পেশেন্ট, হতে পারে 1000 পেশেন্ট, অথবা টাইম ফ্রেম হতে পারে যে 6 মাস অথবা 1 বছর। তারপরে এগুলা এই যে কিছু কিছু পয়েন্ট তোমার মেনশন করা লাগে যে ডাটা কালেকশন তুমি কত দিনের ভিতরে করবা, ডাটা ইনপুট কত দিনের ভিতরে, অ্যানালাইসিস একটা টাইম ফ্রেম তুমি দেয়া লাগে। এটা থেকে তুমি ফিক্স না যে 3 মাস দিলে 3 মাসের ভিতরেই করতে হবে, বাট এটা দিয়ে একটা কনস্ট্যান্ট একটা প্রেসারে রাখা যে তুমি তোমার মাথায় একটা খেয়াল থাকবে যে তোমার একটা অডিট আছে 3 মাসের ভিতরে, তুমি বলছো শেষ করতে, 3 মাস পারো নাই, 4 মাসে করে ফেলো। আচ্ছা, 4 মাসে হয় নাই, 6 মাসে করো, কিন্তু এটা যাতে কন্টিনিউয়াস একটা তোমার কাজটা যাতে চলমান থাকে সেজন্য হলো এটা এই হেডলাইন গুলো আর কি। আচ্ছা, তারপরে তারপরে হলো লাস্টে হলো যে তুমি ওই মানে অডিট এটা করার পরে তারপরে কিভাবে কি কি করবা, কার কাছে পাঠানো লাগবে, ওইটাই আর কি। তো এটা আমি একটু তোমায় পাঠিয়ে দিব, তাহলে তোমরা যখন অডিট স্টার্ট করবা তখন বুঝতে পারবে যে কোন কোন জিনিসগুলা সিলেক্ট করা লাগবে, কোন কোন জিনিসগুলা মেনশন করা লাগবে অডিটের ক্ষেত্রে। তো এখন টাইম ইজ এ ডিফারেন্ট, লাইক টাইম আসলে আসলে একটা জরুরি জিনিস। তোমরা আই থিঙ্ক মেহেদি ওই দিন আমারে বলছিল মেহেদি একটা অডিট করতে চায়, তুমিও বলছো একটা অডিট করতে চাও। তো আই থিঙ্ক সব এরকম সবার সাথে একসাথে না কইরা, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, যারা যারা অডিট টপিক আছে ওই টপিক গুলা নিয়ে একদিন হলো আমি জাস্ট মানে অডিট যেভাবে কিভাবে করা লাগবে অডিটটা একটু স্টার্ট করে দিলাম, দেন তোমরা কন্টিনিউ করলাম। মিনওয়াইল যে কোনো সময় যদি যে কোনো জায়গাতে মনে হয় যে না এই জায়গাতে আর একটু ইনপুট দরকার, আমার এনি টাইম কন্ট্যাক্ট করলাম, আমি যতটুকু পসিবল হেল্প করলাম। কি মনে হয়? আর আরেক আমি যেটা বলবো যে আমরা কোন জায়গাতে পিছিয়ে পড়ি, অডিট করতে গেলে ফার্স্টেই যেটা যে জায়গাতে তৈলো যে সবাই আটকে যাবে যে কি নিয়ে আমি অডিট করব। কারণ যেহেতু আমরা কখনো অডিট করি নাই, আমরা জানি না কোন জিনিস নিয়ে অডিট করা যায়, কোনটা নিয়ে করা যাবে না, করলে কোনটা নিয়ে করলে বেনিফিট হবে। তো এখন যেটা হয়েছে যে এখন হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবখানে চলে আসছে। তুমি ওদেরকে জাস্ট ইনপুট দিলে যে কোন কোন টপিক নিয়ে বাংলাদেশের প্রেক্ষিতে মেডিকেল সেক্টরে কোন কোন জিনিসে অডিট করা যেতে পারে, টপিক কি, সে তোমার টপিক দিয়ে দিবে। দেন তুমি তোমার পার্সপেক্টিভে তুমি কম্পেয়ার করো। এখন সে যদি দেয় যে কার্ডিওথোরাসিক সার্জারি, আমার কার্ডিওথোরাসিক সার্জারি ফেসিলিটি নাই, তাহলে আমি ওইটা ডিসকার্ড করে দিব। সেম পেডিয়াট্রিক্সে যদি করতে চাও, তারা যদি ওইরকম গাইডেন্স দাও যে আমার তুমি পেডিয়াট্রিক মেডিসিনের উপরে কি কি অডিট আমি বাংলাদেশে করতে পারি, আমার সাজেশন দাও, সে সাজেশন গুলা দিল। দেন তুমি হইলো ওই অনুযায়ী একটা তুমি নিজে নিজে একটা টাইমলাইন তুমি সিলেক্ট করে ফেললা যে আমি এই টপিক নিয়ে আমি অডিট করব, আমার এই এই জিনিসগুলা ডাটা কালেক্ট করা লাগবে। তখন তুমি মোটামুটি যখন প্রফর্মা একটা রেডি করে ফেললা, আমার সাথে যে কোনো একদিন আমরা জাস্ট এমনি হলো মনে করো 15-20 মিনিটের জন্য যে ভাই এই সিচুয়েশন আমি এতটুকু করছি, তখন আমি দেখি আমার কাছে যতটুকু মনে হয় যে আমি যতটুকু ইনপুট দিতে পারবো, তো আমি বলে দিলাম যে এইটারে এইভাবে না করে ওইভাবে করলে ভালো হয়, বা তুমি যেটা করতেছো সবটা ঠিক আছে, করে যাও, যে কোনো জায়গাতে প্রবলেম হলে আমার জানাইও। অডিট আসলে খুব একটা মানে ডিফিকাল্ট জিনিস না, জাস্ট হইলো ডাটা কালেকশন করা আর কি। কি করতেছো, কোন জায়গাতে করতেছো, জাস্ট একটু প্রপার ওয়েতে করা, আর কিছুই না। তারপর স্বরূপা, আপনি কোনো প্রশ্ন থাকলে করে ফেলুন। আমরা প্রায় প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। তারপর তাহসিন, ওয়েলকাম। আর কারো যদি কোনো কোশ্চেন্স না থাকে, আমরা কি সেশনে শেষ করে দিব?
হ্যাঁ, শেষ করে দিই, কোনো সমস্যা নাই। কারো প্রবলেম থাকলে, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমার সাথে তো যে কোনো সময় যোগাযোগ করতে পারে, বা তুমি তখন আমারে বললে আমি ওই যে ফাইল যেগুলো আছে আমি ফাইলগুলো তোমার কাছে দিয়ে দিব, তুমি সবার কাছে শেয়ার করে দিও। বা কোনো যদি কারো যদি কোনো পার্টিকুলার কোয়েশ্চেন থাকে আমারে বললে আমি যতটুকু সম্ভব আমি আনসার করার ট্রাই করব। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম আমাদের ডক্টর ইমন হাসান ভাইয়ার সাথে। ভাইয়া ইউকে তে কর্মরত আছেন। আমাদের ওনার ব্যস্ততার মধ্যে আজকে আমাদেরকে এইভাবে অডিট নিয়ে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সাধারণত আমরা এই ধরনের ইনফরমেশন নেটে খুব ভেগ ইনফরমেশন পাই, অর্থাৎ স্পেসিফিক ইনফরমেশন থাকে না। ভাইয়া যেহেতু এনএইচএস এ কর্মরত আছেন, সেই হিসাবে উনি নিজে অডিট করেছেন এবং এই কারণে উনি একটা স্পেসিফিক ইনফরমেশন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এখান থেকেও কিভাবে করতে পারি বা এনএইচএসসি টা কিভাবে করা হয় সেই ধারণাটা আমাদেরকে দিলেন। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ইনশাল্লাহ আমরা ফিউচারে আপনাকে আরো কোনো একটা ক্লাসে পাবো, যেটা আমাদের সবার বাংলাদেশের সব ডাক্তারদের জন্য আসলে উপকারে আসবে। থ্যাংক ইউ সো মাচ আজকে আপনি অ্যাটেন্ড করার জন্য। মি এন্ড অল দ্য বেস্ট ফর এভরিবডি। কোনো যেটা বললাম যে কখনো যদি কোনো জায়গাতে মনে হয় যে আমার হেল্প লাগবে বা আমি কোনো হেল্প করতে পারি, not only audit, anything, যদি মনে হয় যে না আমার কাছে হেল্প চাওয়া যেতে পারে, আমি যতটুকু পসিবল আমি হেল্প করার ট্রাই করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা আপলোড করে দেওয়া হবে ফেসবুকে আফটার বিং প্রসেসড বাই গুগল। ভাইয়ার অ্যাকাউন্টে বা আমার অ্যাকাউন্টে ঢুকলেই এই ভিডিওটার রেকর্ডিং আপনারা দেখতে পাবেন, এবং কমেন্ট বক্সে ইচ্ছা করলে পরবর্তীতে ফলো আপ কোয়েশ্চেন্স যারা পরে দেখবেন তারা জিজ্ঞেস করলে ওইটা হয়তো অ্যান্সার করা হবে। এবং পাশাপাশি যদি আজকের ডকুমেন্ট গুলো কারো প্রয়োজন হয়, সাথে ভাইয়ার সাথে বা আমার সাথে যোগাযোগ করার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করা হলো। ভালো থাকেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালাম।